আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা। আজকে তোমাদের একাডেমিক সায়েন্সের বায়োলজি এর উপরে যে সিআরসি প্রোগ্রাম চলছে তার আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বায়োলজি ফার্স্ট পেপারের, সেটা হচ্ছে যে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, এই চ্যাপ্টার নিয়ে আজকে একটা কম্প্যাক্ট রিভিশন ক্লাসের ব্যবস্থা করছি। আর এই চ্যাপ্টারটিতে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষায় একসেট কোশ্চেন থাকবে, কারণ প্রায় বছরই বা প্রতি বছরই মোটামুটি সব বোর্ডেই এই চ্যাপ্টার থেকে একসেট কোশ্চেন থাকে এবং ধারণা করা যায় ইনশাল্লাহ এই বছরও তোমাদের যে বোর্ড থেকে পরীক্ষা দেবে না কেন মোটামুটি তোমাদের এখান থেকে একসেট পরীক্ষা নিশ্চিত থাকবে। এছাড়াও টেস্ট পরীক্ষার জন্য তোমাদের আপাতত এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই চ্যাপ্টারটা একটু মনোযোগ সহকারে তোমরা ক্লাস করবে। আমি যেই টপিকগুলো দাগাই দিব, কোশ্চেন যেগুলো আসবে আমি তোমাদের এখানে বলে দিব এবং গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দাগাই দিব এবং টপিকগুলো তোমাদের একটু একটু বুঝাইও দিব। সুতরাং আশা করি আজকে ক্লাসটি সম্পূর্ণ করলে এই চ্যাপ্টার থেকে তোমরা একসেট প্রশ্ন লিখতে পারবে এবং বেশ কয়েকটা এমসিকিউ যেগুলো পরীক্ষা আসবে তোমরা পরীক্ষায় নিশ্চিতভাবে অ্যান্সার করতে পারো। তাহলে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে কি কি সিকিউ এর কোশ্চেনগুলো আসতে পারে, সেই কোশ্চেনগুলো আমরা একটু আগে জেনে নিই, তারপর আমরা চ্যাপ্টারটাকে রিভিউ করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদের জন্য 4টা মাত্র কোশ্চেন সিলেক্ট করছি। তবে এখানে যে সাদা কালার দিয়ে আরো কিছু কথা লেখা আছে, এগুলো তোমাদের ওই কোশ্চেন রিলেটেড এক্সট্রা কিছু তোমার কোশ্চেন আর কি, যেইটা হুবহু ওই কোশ্চেনের ভিতরে ওর মতো করে অ্যান্সার করতে হবে, বাট ঘুরায় বেছে পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে আসে। সুতরাং আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ বর্ণনা করো। এই চ্যাপ্টারে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা টপিক, একটা হলো টিস্যু কালচার আর একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা গুরুত্বপূর্ণ টুলস আছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সুতরাং এই দুটা সিমিলার হিসেবে ইউজ করা হয়। এইখান থেকে তোমাদের কোশ্চেনগুলো সেট হবে, সাধারণত এই দুইটা টপিকের উপরে ভিত্তি করে বেশিরভাগ সৃজনশীলের কোশ্চেনগুলো সেট হয়। তাহলে ফার্স্টে টিস্যু কালচার থেকে তোমার দুইটা কোশ্চেন, আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ধাপসমূহ সেইখান থেকে তোমার হচ্ছে যে দুইটা কোশ্চেন, মোট 4টা কোশ্চেন যদি তোমরা মোটামুটি এখান থেকে প্র্যাকটিস করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা একসেট প্রশ্ন কমন পাবা এই বছর। ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে টিস্যু কালচারের ধাপসমূহ বর্ণনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ, সহজ, মাত্র 7-8টা মতো ধাপ আছে, আমরা ওগুলো দেখবো। এরপর হচ্ছে টিস্যু কালচারের গুরুত্ব, টিস্যু কালচারের এর গুরুত্ব বা তাৎপর্য সেটা কি, এটারও কিছু কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলো মনে রাখতে পারলে তোমরা রিডিং এমনিতেই লিখতে পারবা। এরপর আছে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপসমূহ, অর্থাৎ আমরা কিভাবে হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির থ্রুতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে পারি, সেটা কিছু ধাপ আছে, ওইটা বর্ণনা করা শিখতে হবে। আর সেম প্রসেসে তোমার পরীক্ষায় আবার কোশ্চেন ইনসুলিন তৈরির প্রক্রিয়া বা ইন্টারফেরন তৈরির প্রক্রিয়া হিসেবে বসতে পারে। ওইটা ওই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপসমূহ যদি পারো, সেম জিনিসগুলাই তোমার এখানে স্পেসিফিকলি ব্যাখ্যা করতে হবে। আমি দেখাই দেবো তোমাদের বই থেকে জিনিসগুলো। এরপর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব। তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব আবার বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত করা আছে। কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, পরিবেশ রক্ষণে আরো আছে, বাট এই তিনটা তোমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এবং পরিবেশ ব্যবস্থাপনায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির যে গুরুত্বটা আছে সেটা তোমাদের পরীক্ষায় আলাদা আলাদা ভাবে কোশ্চেন আকারে আসতে পারে। যেমন কৃষি ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব বিশ্লেষণ করো। সিমিলারলি তোমার চিকিৎসা ক্ষেত্রে বা পরিবেশ ব্যবস্থাপনায় চাইতে পারে, বা ওভারঅল একসাথে আসতে পারে, তখন ছোট ছোট করে এই জিনিসগুলো লিখতে হবে। তাহলে যদি এই 4টা কোশ্চেন অ্যান্সার তুমি প্রপারলি চ্যাপ্টার থেকে গুছাইয়ে কমপ্লিট করতে পারো, তাহলে এখান থেকে তুমি একসেট প্রশ্ন ইনশাআল্লাহ কম পাবা। তো চলো আমরা চ্যাপ্টারটা একদম বই থেকে শুরু করি, যে কি কিভাবে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে। তো ফার্স্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জীব প্রযুক্তি, আমি তোমাদের এখানে আগে থেকে দাগিয়ে রাখছি, তাই ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। এই কারণে তোমরা জাস্ট বই বের করো এবং আবার সাথে সাথে এই জিনিসগুলো যেগুলো হাইলাইটেড, যে ইনফরমেশনগুলো তোমাদের জানা একদম বাধ্যতামূলক এবং যেগুলো জানলে তোমরা এইচএসসি লেভেল এবং তোমার হচ্ছে যে অ্যাডমিশন বোথ দুই জায়গাতেই তোমরা হচ্ছে যে এমসিকিউ গুলো কমন পাবা, আমি সেই জিনিসগুলো এখানে দেখা রাখছি। প্লাস সিকিউর যে টপিকগুলো আছে আমি সেগুলো তোমাদের বলে দিব যে কোন টপিকগুলো তোমার পরীক্ষা সিকিউর জন্য পড়তে হবে। তো ফার্স্টে বায়োটেকনোলজির এই চ্যাপ্টারটাতে আমরা টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো নিয়ে পড়াশোনা করব। তাহলে বায়োটেকনোলজির এর ভিতরেই টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুলো পড়ে, ওই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এরপর হচ্ছে যে দেখো এখান থেকে আমাদের এমসিকিউ কিন্তু শুরু, খুবই গুরুত্বপূর্ণ টপিক, ভালো করে দাগায় রাখো এবং আমার সাথে সাথে তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু অবশ্যই তুমি এখান থেকে পরীক্ষা একসেপ্ট কোশ্চেন লিখতে পারবা এবং সাথে সাথে এমসিকিউ গুলো পারবা। তাহলে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করছেন হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী বিজ্ঞানী কার্ল এরিক। এলেনটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় এমসিকিউতে এসে থাকে। এরপর আছে যে এখানে দেখো দুটো কথা লেখা আছে, যেমন যে দই তৈরি করা বা প্রাচীন আমলে তোমার যে অ্যালকোহল তৈরি করা, যে আগে যে এনসাইন্স যে প্রযুক্তিগুলো ছিল, এটা কাইন্ড অফ বায়োটেকনোলজির মধ্যেই পড়ে, কারণ ওখানে আমরা জীবকেই ব্যবহার করি। বায়োটেকনোলজির সংজ্ঞাটা দেখলে তোমরা বুঝতে পারবা না। এরপর আছে যে এই যে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি যেটা আছে, এইটা তোমার আছে যে আসলে অনেকগুলো পরিধি আছে, বর্তমানে এগুলাকে 3-4টা পরিধি আকারে এগুলাকে মানে ব্যাখ্যা করা হয় সাধারণত। যেমন তোমার আছে যে ব্লু বায়োটেকনোলজি, এখান থেকে কি আসবে তুমি সেটা একটু মাথায় রাখবে, এখান থেকে এমসিকিউ হিসেবে তোমাদের কোশ্চেন হইতে পারে। যে জীব প্রযুক্তির দেখো এখানে 3টা পরিধি দেওয়া আছে, তোমাদের বই অ্যাকচুয়ালি 4টা করা যায়, বাট এখানে 3টা দেওয়া আছে, ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি এন্ড রেড এন্ড হোয়াইট বায়োটেকনোলজি। তোমার কি পড়তে হবে, জাস্ট মাথায় রাখবা যে ব্লু বায়োটেকনোলজি, এটা দ্বারা জাস্ট সামুদ্রিক যে প্রয়োগটা আছে বায়োটেকনোলজির, সামুদ্রিক যে জীবগুলো আছে সেই জীবগুলো নিয়ে বায়োটেকনোলজির কি কাজে ব্যবহার করা যায় সেইটা নিয়ে জাস্ট এখানে আমাদের পড়াশোনা করতে হবে। তাহলে ব্লু এই কথাটা মনে রাখবা, নীল
সমুদ্রের পানি আমরা কি জানি ব্লু কালার হয়ে থাকে, তাহলে সেখান থেকে তুমি সামুদ্রিক প্রয়োগ এই জিনিসটা জাস্ট মাথায় রাখতে পারছো। গ্রিন, এটাতে মনে হয় একবার এগ্রিকালচার রিলেটেড বা কৃষি ক্ষেত্র রিলেটেড বায়োটেকনোলজির যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেইগুলা এই গ্রিন বায়োটেকনোলজির আন্ডারে ব্যবহার করা মানে আছে আলোচনা করা হয়। আর রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি এটা জাস্ট ইন্ডাস্ট্রিয়াল লেভেল বা আমাদের ফার্মাসিউটিক্যাল লেভেল বা আমাদের চিকিৎসা ক্ষেত্রে যেগুলো আছে তোমার হচ্ছে যে সেই দিকগুলা প্রয়োগ সাধারণত এই রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজির ভিতরে আলোচনা করা হয়। তাহলে ব্লু বায়োটেকনোলজিতে সামুদ্রিক বিষয়ক যে তোমার হচ্ছে বায়োটেকনোলজি রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করা হয়। গ্রিন বায়োটেকনোলজি আন্ডারে থাকে তোমার হচ্ছে যে কৃষি ক্ষেত্র রিলেটেড, অ্যান্ড রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজির মধ্যে তোমার চিকিৎসা ক্ষেত্র বা ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে সেইগুলো এর ভিতরে আসবে। এরপর হচ্ছে যে আমাদের পড়তে হবে কি জীব প্রযুক্তির আসলে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি জীব প্রযুক্তি এটা ডেফিনেশন কি এবং এর যে ক্ষেত্রগুলো রয়েছে এগুলো আমাদের ফার্স্টে জানা দরকার। ঠিক আছে, তাহলে জীব প্রযুক্তি কি দেখো এখানে খুব ভালো একটা ডেফিনেশন দেওয়া আছে, এটা তোমাদের মুখস্থ করতে হবে, এটা পরীক্ষায় ক নম্বরে কিন্তু আসে প্রায়। ঠিক আছে, জীব প্রযুক্তি কাকে বলে সেটা হচ্ছে যে জীব বলতে আমরা কি বলছি উদ্ভিদ প্রাণী অথবা অণুজীব আছে যেমন ব্যাকটেরিয়া বা অ্যামিবা ইস্ট টিস্ট যেগুলো তোমার ক্ষুদ্র যে জীবগুলো আছে সেগুলা। তাই এরকম যে কোনো জীবন্ত উদ্ভিদ প্রাণী বা অণুজীব এদের কোন একটা অংশ বিশেষকে আমরা ব্যবহার করব বা পুরো ওই জীবটাকে আমরা ব্যবহার করতে পারি, আর ওইটা ব্যবহার করে এইগুলাকে আমরা মডিফাই করে আরো উন্নত বানাবো। তারপর ওই উদ্ভিদ প্রাণী বা অণুজীব এগুলোকে আমরা আরো উন্নত করব, ডেভেলপ করা যায় কিভাবে সেটা করব, অথবা এদের কোন একটা অংশ ব্যবহার করে আমরা এমন একটা উৎপাদ বা প্রোডাক্ট তৈরি করব যেটা আমাদের কল্যাণে কাজে লাগবে, যেটা মানুষের কল্যাণে কাজে লাগবে। তাহলে যেই প্রযুক্তির সহায়তায় এই জীবগুলোকে আরো উন্নত করা হয় এবং এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করা হয় সেই প্রযুক্তিটা হলো যে প্রযুক্তি বা বায়ো টেকনোলজি। একদমই সহজ, তাহলে এই সংজ্ঞাটা তোমরা একটু ভালো করে মুখস্থ করবা। এরপর দেখো জীব প্রযুক্তির গুরুত্ব দিয়েছে মানে ওভারঅল চ্যাপ্টারের শুরুতে তোমার এই জীব প্রযুক্তির আসলে কিছু ইনফরমেশন দিয়ে আছে যাতে তোমাদের অনেকের যাদের আইডিয়া নাই তাদের এই জিনিসটা সম্পর্কে যাতে আইডিয়া জেনারেট করে সেই জন্য প্রথমে এই কথাগুলো লেখা আছে যে জীব প্রযুক্তির গুরুত্ব এবং অবদান। দেখো নিচে কয়েকটি বহুল ব্যবহৃত জীব প্রযুক্তির যে পদ্ধতিগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে। আমরা জাস্ট এখান থেকে নামগুলো মনে রাখবো আর এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবো, তাহলে আমাদের ভিতরকার জিনিসগুলো বুঝতে সহজ হবে, প্লাস এখান থেকে এমসিকিউ আকারেও কয়েকটা টপিক মাঝে মাঝে পরীক্ষা আসে। যেমন ফার্স্টে দেখো তোমার রয়েছে জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি মানে জীব প্রযুক্তিরই একটা পার্ট যেখানে জাস্ট জিন নিয়ে কাজ করা হয়, জিনগুলোকে মডিফাই করা, নতুন জিন আরেকটা জীবের ভিতরে ইনকর্পোরেট করা, এরকম এগুলো নিয়ে তোমার কাজ করা হয়, সেটা হলো জিন প্রযুক্তি। দেখো এখানে লেখা রয়েছে এই প্রযুক্তির মাধ্যমে তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের ভাইরাস বা জীবাণুকে কি করা যায় শনাক্ত করা যায়। তারপরে আমাদের বিভিন্ন ধরনের জেনেটিক ডিসঅর্ডার হয় না, বংশগতীয় রোগ যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, পার্কিনসন, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের জেনেটিক ডিসঅর্ডার। এই জেনেটিক ডিসঅর্ডার গুলা তোমার হচ্ছে যে শনাক্ত করা এবং সেটাকে কিউর করা বা ট্রিটমেন্ট করার জন্য জিন প্রযুক্তি ব্যবহার আছে। জিন থেরাপি নামে ট্রিটমেন্ট একটা ব্যবস্থা আছে, আমরা পড়বো। জীবাণু অস্ত্র কোন একটা জীবাণুকে অস্ত্র হিসেবে তোমার ব্যবহার করা যেতে পারে। যেমন আগে তোমার যুদ্ধ হইতো কি দিয়ে, ঢাল তলোয়ার এগুলো দিয়ে, এখন তোমার কি পারমাণবিক বোমা টমা এগুলো অস্ত্র টস্ত্র আছে। ঠিক যে কোনো একটা জীব যেমন একটা ভাইরাসকে আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি। কোন একটা দেশের ভিতরে ভাইরাসগুলোকে সহায়তার মাধ্যমে ওই দেশে দেখা যাচ্ছে সবাই অ্যাটাক হবে এবং সাইলেন্টলি মানুষগুলো আছে মারা যাবে বা এরকম ভাবে আর কি অস্ত্র হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এগুলো খুবই ডেঞ্জারাস একটা বিষয়। ঠিক আছে, এরপর আছে যে এনজাইম প্রযুক্তি মানে যে কোনো এনজাইম প্রোডাকশন করা, এনজাইমের কার্যকারিতা আরো বৃদ্ধি করা, এগুলো যে প্রযুক্তির মাধ্যমে করা সেটা হলো এনজাইম প্রযুক্তি। বিভিন্ন মেডিসিন টেজিসিন এগুলোর মাধ্যমে তৈরি করা যায়। ঠিক আছে, এরপর আছে কৃষি ক্ষেত্রে আমাদের যে প্রযুক্তি যেটা আছে কৃষি ক্ষেত্রের ব্যবহার তো ব্যাপক। আমরা টিস্যু কালচার, তারপরে বিভিন্ন ধরনের উন্নত ফসল এর জাত উৎপাদন, তারপর আছে গিয়ে তোমার লবণ খরা ইত্যাদি সহিষ্ণু কিছু জাত উৎপাদন, আগাছা প্রতিরোধী জাত তৈরি করা, আগাছা নাশক প্রতিরোধী জাত তৈরি করা, এইগুলো তোমার হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যবহার। দেখো এখানে লেখা রয়েছে টিস্যু কালচার করার মাধ্যমে নতুন চারা তৈরি করা সম্ভব, উদ্ভিদ উৎপাদন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত উদ্ভিদ, রোগ পতঙ্গ বালাই প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা সম্ভব, বেশি মাংস দুধ প্রোডাকশন করে এরকম গবাদি পশু তৈরি করা সম্ভব, সবই কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, এমনকি তোমার যে গবাদি পশুর যে দুধ রক্ত বা মলমূত্র ইত্যাদি থেকে বিভিন্ন প্রধান তোমার থেকে উৎপাদ আলাদা করে সেখান থেকে মেডিসিনাল প্রপার্টিজ গুলা তৈরি করা সম্ভব। এবার হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে দেখা হচ্ছে যে ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে আমরা বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা বা টেকনোলজির থ্রুতে তৈরি করতে পারি। ঠিক আছে, ইনসুলিনের নাম শুনছো না, ডায়াবেটিস পেশেন্টের ইনসুলিন বা ডায়াবেটিস হয়ে থাকে। ইন্টারফেরন এটা তোমার ক্যান্সার কোষ চিকিৎসায়, ভাইরাস আক্রান্ত কোষের ট্রিটমেন্টে ব্যবহার করা, এটা বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করা সম্ভব। তারপরে বৃদ্ধি হরমোন, মানুষের বৃদ্ধি ঘটে যে হরমোনের মাধ্যমে, এটা তোমার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, হরমোন অ্যান্টিজেন ভিটামিন এগুলো আমরা বায়োটেকনোলজির থ্রুতে খুব সহজে কি তৈরি করতে পারি। এবার হচ্ছে শিল্প ক্ষেত্রে দেখো এখানে ব্যবহার দেওয়া রয়েছে মানে বায়োটেকনোলজি যে ইন্ডাস্ট্রিয়াল যে লেভেলটা আছে তোমার এই যে ইনসুলিন তৈরি ইন্টারফেরন তৈরি এটা কিন্তু এখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তৈরি করা সম্ভব। ঔষধের গুণগত মান বৃদ্ধি করা এবং তার প্রোডাকশন বাড়ানো এগুলো কিন্তু সব বায়োটেকনোলজির মাধ্যমে সম্ভব। পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ রক্ষায় তোমার বায়োটেকনোলজি ব্যবহার করা যেতে পারে, যেমন পরিবেশ সংরক্ষণে যে সকল ব্যাকটেরিয়াগুলা ব্যবহৃত হয় সেগুলোকে আরো মডিফাই করে উন্নত করে সেগুলোকে আমরা পরিবেশ সংরক্ষণে কি করতে পারি ব্যবহার করতে পারি। এই
ওভারঅল একটা ধারণা, আমি একটু ডিটেলসেই গেলাম হালকা পাতলা করে বোঝানোর জন্য। এই জিনিসগুলো তোমাদের একটু পড়তে হবে, তোমরা একটু বাসায় জিনিসগুলোকে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, সিম্পল জিনিস। এরপর আমরা যে মেইন টপিক চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে দুইটা টপিক আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি টিস্যু কালচার, এইটা নিয়ে একটু আলোচনা করবো। এখান থেকে সিকিউ এর কোশ্চেন আসে পরীক্ষায়। টিস্যু কালচারটা হলো, টিস্যু কালচার পদ্ধতির ধাপ আছে, আমরা ওইটা সিকিউ এর জন্য পড়বো। জাস্ট ওভারঅল প্রথমে আমাদের এখান থেকে একটু সংজ্ঞা জানতে হবে, একদমই সহজ, জাস্ট আমি আমার মতো করে একটু বলে নিই, শুনে নাও। সেটা হচ্ছে যে উদ্ভিদের বিভাজনক্ষম একটা কোনো টিস্যু, টিস্যু বলতে অনেকগুলো কোষের সমষ্টি, তাই না, যেগুলো একই কাজ করে থাকে। তাহলে এর বিভাজনক্ষম ভাজক টিস্যু বিভিন্ন ধরনের হয়ে থাকে উদ্ভিদের ক্ষেত্রে। ওই পাতা থেকে, মূল কাণ্ডের শীর্ষভাগ, এগুলো থেকে আমরা ভাজক টিস্যুটাকে কালেক্ট করব, ওইটাকে একটা মিডিয়াম পুষ্টিকর মাধ্যমে ওইটাকে বৃদ্ধি করে ওখান থেকে নতুন চারা তৈরি করব। জাস্ট ওখান থেকে আমরা হচ্ছে যে একটা উদ্ভিদের পাতা বা মূলের বা কাণ্ডের বর্ধিত অংশ থেকে জাস্ট টিস্যু কালেক্ট করব, ওইটাকে বৃদ্ধি করে কালচার করে ওখান থেকে নতুন চারা তৈরি করব বা চারা তৈরি করব। এই পদ্ধতিটাকে বলছে টিস্যু কালচার। টিস্যুকে কালচার করে সেখান থেকে চারা তৈরি করা। দেখো লেখা আছে বিভাজনক্ষম অঙ্গ, শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, কচি পাতা, পাপড়ি ইত্যাদি থেকে আমরা টিস্যু নিব, নিয়ে সেটাকে জীবাণুমুক্ত পরিবেশে, অবশ্যই এটা একটু মাথায় রাখতে হবে, পুষ্টিকর মাধ্যম দিয়ে ওটাকে বৃদ্ধি করে সেখান থেকে নতুন চারা তৈরি করার যে প্রক্রিয়া, এটা হচ্ছে যে টিস্যু কালচার। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। টিস্যু কালচার, এইখানে দেখো একটা শব্দ আছে টটিপোটেন্সি, এই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। টটিপোটেন্সি হচ্ছে যে একটা তোমার ক্যাপাবিলিটি বলা যেতে পারে একটা সেলের, যেটা কি আমরা সাধারণত জানি একটা কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে একাধিক কোষে পরিণত হয়। তাহলে কোষ বিভাজন মাইটোসিস আছে, মিওসিস আছে, আমাদের দেহকোষে সাধারণত মাইটোসিস ঘটে, উদ্ভিদের দেহকোষে মাইটোসিস ঘটে। বাট মাইটোসিস প্রক্রিয়ায় যে কোষ তৈরি হয় ঠিক হুবহু মাতৃগুণ সম্পন্ন কোষ তৈরি হয়, তাই না? তাহলে আমাদের যদি হাতের কোনো একটা সেলের কোষ বিভাজন ঘটে, তাহলে ওখানকার সেল বা ওখানকার কোষই তৈরি হবে, পায়ের কোষটার ওখানে তৈরি হবে না, তাই না? তাহলে টটিপোটেন্সিটা কি? টটিপোটেন্সি হলো কোন একটা কোষের এমন একটা ক্ষমতা, যেই ক্ষমতা যেই কোষের আসে, টটিপোটেন্সি ক্ষমতা যেই কোষের আসে, ওই কোষটা বিভাজিত হয়ে ওই ধরনের কোষ না হয়ে মাল্টিপল টাইপস অফ কোষে পরিণত হতে পারে বা বিভিন্ন ধরনের কোষে পরিণত হতে পারে। এই ক্ষমতাটাকে বলে টটিপোটেন্সি। এখন ঘটনা হচ্ছে যে উদ্ভিদের আমরা একটা পাতা নিচ্ছি, সাপোজ সেখান থেকে টিস্যু কালচার করে নতুন উদ্ভিদ বানাচ্ছি। তাহলে পাতার থেকে তো পাতাই হওয়ার কথা ছিল, মূলও হচ্ছে, কাণ্ড হচ্ছে, অন্যান্য অংশ হচ্ছে উদ্ভিদের। তার মানে প্রপার উদ্ভিদ যদি পাতা থেকে বানাতে হয়, তাহলে অন্যান্য সব অংশই তো তৈরি করা সম্ভব, তাই না? পাতার ওই কোষের এমন একটা ক্ষমতা আছে যে মূল তৈরি করতে পারছে, কাণ্ড তৈরি করতেছে, অন্যান্য অঙ্গ তৈরি করতেছে, ওই ক্ষমতা বলা হচ্ছে টটিপোটেন্সি। ওটা কিন্তু উদ্ভিদেরই শুধুমাত্র আছে এই ক্ষমতা। আমাদের কিন্তু মানুষের যে হিউম্যান সেল যেটা রয়েছে, মানে আমাদের শরীরে যে দেহ কোষগুলো রয়েছে, এগুলো কিন্তু টটিপোটেন্সি নয়। তাহলে এমন মানুষের কোষ থেকেও মানুষ তৈরি করা সম্ভব, যেটা গাছপালা ক্ষেত্রে সম্ভব হচ্ছে। শুধুমাত্র টটিপোটেন্সি ক্ষমতা থাকার কারণে উদ্ভিদের সম্ভব, মানুষের কিন্তু এটা সম্ভব না। মাথায় রাখবে জিনিসটা। যাই হোক, যেহেতু আমরা একটা উদ্ভিদের কোন একটা অংশ নিয়ে কালচার করে কিন্তু নতুন উদ্ভিদ তৈরি করছি, আর ওই উদ্ভিদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি হচ্ছে, এই কারণে এটাকে ক্লোনিংও বলা হয়। কারণ একটা গাছের ক্লোন তৈরি করে ফেলছে আমরা, হুবহু ওই গাছের মতো গাছ আরো অসংখ্য তৈরি করে ফেলতেছে। এই জন্যই টিস্যু কালচারকে ক্লোনিং প্রযুক্তিও বলা হয়। এই লাইনটা একটু দাঁড়াও, খুবই গুরুত্বপূর্ণ। এবার টিস্যু কালচার ঘটানোর জন্য তুমি যে মাত্র উদ্ভিদটা সিলেক্ট করছো, মানে যে উদ্ভিদে তুমি টিস্যু কালচার করবা, ওই উদ্ভিদের যে অংশটাকে তুমি টিস্যু হিসেবে এক্সট্রাক্ট করছো বা আলাদা করছো, ওই টিস্যুটাকে বলা হয় এক্সপ্লান্ট। কি বলা হয়? এক্সপ্লান্ট। তার মানে টিস্যু কালচার উদ্দেশ্যে যেটাকে আলাদা করা হয় সেটাকে কি বলা হয়? এক্সপ্লান্ট। এই সংজ্ঞাটা একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ। আর এর মাধ্যমে যে নতুন চারা তৈরি করা হয় সেটাকে অনুচারা বলা হয়। ঠিক আছে? আর এই টিস্যু কালচারের জনক হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞানী গটলিব হেবারল্যান্ড। এই লাইনটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ। গটলিব হেবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। টিস্যু কালচারকে ইনভিট্রো কালচারও বলা হয়। ইনভিট্রো মানে হচ্ছে যে ইন মানে ভিতর, ভিট্রো মানে কোনো একটা পাত্র, ভেসেল। তাহলে কোনো একটা পাত্র বা ভেসেলের ভিতরে কালচার করা হয় বা চাষ করা হয়, মানে একটা টেস্ট টিউব বা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে টিস্যু কালচার সাধারণত করা হয়। তো এটা হলো ইনভিট্রো কালচার। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে যে জিনিসগুলো আছে এগুলো রিডিং পড়ো, প্রয়োজনীয় যন্ত্রপাতি এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ, জাস্ট একটু রিডিং পড়ো জানার সুবিধার্থে, এইগুলো আমাদের আপাতত দরকার নাই। দেখো টিস্যু কালচার অল্টারনেটিভ কিছু নাম আছে, যে কোথায় আমরা কোথা থেকে টিস্যুটাকে কালেক্ট করে কালচার করছি সেই অনুযায়ী, যেমন কক্ষমুকুল থেকে টিস্যু নিয়ে কালচার, কক্ষমুকুল কালচার। মেরিস্টেম টিস্যু নিয়ে কাজ করলে মেরিস্টেম কালচার। মাইক্রো প্রোপাগেশনও কিন্তু টিস্যু কালচার একটা নাম। মাইক্রো মানে ক্ষুদ্র, প্রোপাগেট মানে সংখ্যা বৃদ্ধি করা। তাহলে আমরা একটা টিস্যুর ক্ষুদ্র অংশ বা একটা কোষের টিস্যু নিচ্ছে, একটা উদ্ভিদের ক্ষুদ্র অংশ নিচ্ছে, সেটা বৃদ্ধি করছে, এই জন্য এটার নাম হলো মাইক্রো প্রোপাগেশন। ক্যালাসকে কালচার করে সেখান থেকে চারা উৎপাদন করা। ঠিক আছে? এরপর হচ্ছে পরাগধানী কালচার করে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা। হ্যাপ্লয়েড উদ্ভিদ এই জিনিসটা তৈরি করতে হলে তোমার কিন্তু শুধু পরাগধানী কালচার করতে হবে। সামনে আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, এরপরে যেটা তোমার দরকার, আমি কিন্তু প্রথমেই স্লাইডে দেখাইছি যে চ্যাপ্টারের ফার্স্ট যে কোশ্চেন সেটা হলো টিস্যু কালচারের ধাপসমূহ। তাহলে ফার্স্টে আমাদের টিস্যু কালচারের ধাপ নিয়ে একটু পড়াশোনা করতে হবে। টিস্যু কালচারে তোমাদের বইয়ে এরকম 8টা ধাপ দেওয়া আছে। আমার সাথে সাথে এই ধাপগুলো মুখস্থ করে ফেলো। ঠিক আছে? 8টা ধাপের নাম তুমি ফার্স্টে জানো, ভিতরে ডিটেলস কিছু জিনিস কয়েকটা আমি দাগা দিচ্ছি, এগুলো মনে রাখতে হলে তুমি এই ধাপটা লিখতে হবে। একদম সহজ কোশ্চেন, প্রায় বছরই এই চ্যাপ্টার থেকে তোমার এই কোশ্চেনটা আসে, টিস্যু কালচারের ধাপ। ঠিক আছে? তাহলে টিস্যু কালচারের তোমার আছে যে এখানে 8টা ধাপ দেওয়া আছে, আমরা এই ধাপগুলো একটু জানবো। ঠিক আছে? প্রথম কাজ কি, তুমি যখন একটা উদ্ভিদের টিস্যু কালচার করে নতুন চারা তৈরি করতে চাচ্ছ, তাহলে তোমার একটা মাতৃ উদ্ভিদ আগে সিলেক্ট করতে হবে, তুই কোন উদ্ভিদের টিস্যু কালচার করবা, এবং তার বৈশিষ্ট্য কি হতে হবে, ওই মাতৃ উদ্ভিদটা একটু ভালো উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে, রোগ টোগ থাকা যাবে না, তাই না? এটা হলো আমাদের ক্রাইটেরিয়া।
ঠিক মাতৃ উদ্ভিদ আলাদা নির্বাচন করে সেখান থেকে আমরা এক্সপ্লান্টটাকে কি করব, পৃথক করব। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, ঠিক আছে। আর এক্সপ্লান্ট কাকে বলে এটা তো আগেই বলছিলাম, কালচার করার জন্য মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটা বা টিস্যুটা আলাদা করা হয় সেটাকে কি বলা হয়, এক্সপ্লান্ট বলা হয়, ঠিক আছে। সেকেন্ড যে স্টেপটা সেটা হলো আমরা একটা আবাদ মাধ্যম তৈরি করব। আমি যে টিস্যুটাকে আলাদা করছি ওই টিস্যুর তো বৃদ্ধি করা দরকার, তাই না? তো বৃদ্ধির জন্য উদ্ভিদের খাদ্য পুষ্টি দরকার না, ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন, আরো বিভিন্ন ধরনের উপাদান যেগুলো দরকার উদ্ভিদের, সেই সব কিছুকে একটা মাধ্যমে আমরা মিক্স করে ওই মাধ্যমটাকে রেডি করব, মানে রেডি যখন করবো এটাকে বলা হচ্ছে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম। এখন এই আবাদ মাধ্যম সাধারণত টিস্যুটাকে গ্রো করার জন্য আমরা মাটি ব্যবহার করতে কিন্তু পারবো না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, সেমি সলিড একটা মাধ্যম তৈরি করতে হবে। তাহলে সেমি সলিড মাধ্যম যদি তোমাকে তৈরি করতে হয় তাহলে পানির ভিতরে এগার পাউডার মিশাতে হবে। কি মিশাতে হবে, এগার, দেখো এখানে লেখা আছে এগার মিশাইয়ে আমরা তোমার হচ্ছে যে আবাদ মাধ্যমটা তৈরি করবো। এটা একটা হচ্ছে সেমি সলিড মাধ্যম তৈরি হবে। আমি প্রথম থেকে আরেকবার এই জিনিসটা একটু বলি। তাই তোমার হচ্ছে যে সেকেন্ড স্টেপ হচ্ছে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি। তাই কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরির জন্য তোমার কি করতে হবে, তোমার বিভিন্ন ধরনের পুষ্টি, উদ্ভিদের বৃদ্ধির জন্য যে হরমোন, ম্যাক্রো মাইক্রো যে নিউট্রিয়েন্ট গুলো আছে এই সবকিছু নিব, সাথে কিছু ভিটামিন এবং 2 to 4% সুক্রোজ, যেটা উদ্ভিদের শক্তি বৃদ্ধির জন্য কাজে লাগবে এবং ওখানে প্রচুর পরিমাণে এটিপি জেনারেট করতে সাহায্য করে। এইগুলো আমরা হচ্ছে মাধ্যমের ভিতরে নিব, নিয়ে তোমার হচ্ছে যে ওই মিডিয়াম যেটা আছে পানির ভিতরে আমরা এগুলো মিশাই নিব এবং অবশ্যই সেটা তোমার হচ্ছে যে স্টেরাইল করা লাগবে বা পরবর্তীতে জীবাণুমুক্ত করা লাগবে। তারপরে জমাট বাঁধার জন্য আমরা কি ব্যবহার করবো, এগার। এগুলো একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দিতে হবে, যতটুকু আমরা নিছি সে অনুযায়ী মিশাই ওই মিডিয়ামটা তৈরি করব। তারপরে ওই মিডিয়ামে যেহেতু প্রচুর পুষ্টি রয়েছে, এই মিডিয়ামে প্রচুর ব্যাকটেরিয়া বা অণুজীব, অন্যান্য যে সকল ক্ষতিকর উপাদানগুলো আছে এগুলো থাকতে পারে। তাহলে এই পুষ্টিকর মাধ্যম সমৃদ্ধ মিডিয়া যেটা তৈরি করলাম এটাকে বেসাল মিডিয়াম বলে। পিএইচ অবশ্যই 5.5 থেকে 5.8 এর ভিতরে থাকতে হবে, ঠিক আছে। আর যেহেতু জীবাণু থাকতে পারে এই মিডিয়ামের ভিতরে, তাহলে ওইটাকে অবশ্যই স্টেরাইল করতে হবে বা জীবাণু মুক্তকরণ করতে হবে। আর এর জন্য আমাদের কি করা হয়, এই যে পরবর্তী ধাপ 3 নম্বরে যে জীবাণু মুক্তকরণ বা নির্বীজকরণ। তোমরা হচ্ছে প্রেসার কুকার দেখছো না, প্রেসার কুকারের মধ্যে কিন্তু তোমার হচ্ছে ভিতর থেকে নিচে থেকে তাপ দিলে ভিতরে যদি পানি থাকে প্রচুর বাষ্প হয়ে প্রেসার তৈরি হয়, তারপরে যে চিপিটা বাসিটা আছে ওটা বাজে, তাই না? তাহলে ঠিক এরকম একটা যন্ত্র আছে যেটা হলো অটোক্লেভ নামক একটা যন্ত্র, যে যন্ত্রের ভিতরে তোমার হচ্ছে ওয়াটার দিয়ে হিট তৈরি করে, হিট দিয়ে ওয়াটারের ভেপার তৈরি করা হয়, প্রেসার তৈরি হয় এবং ওই হিট আর প্রেসারের কারণে জীবাণু যেগুলো আছে ওগুলোকে এবং যার স্পোরগুলো আছে ওগুলোকে মেরে ফেলা হয়, ঠিক আছে। তাহলে জীবাণুমুক্ত করার জন্য যে যন্ত্র লাগবে তার নাম কি, অটোক্লেভ। এটা এমসিকিউতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ যন্ত্রটা হলো অটোক্লেভ। এইখানে তোমার টেম্পারেচার লাগবে 1 to 1 বা 121 ডিগ্রি সেলসিয়াস এবং 15 পাউন্ড চাপে তুমি 20 মিনিট মতো সময় যদি রেখে দাও তাহলে ওই অটোক্লেভ যন্ত্রের ভিতরে তোমার ওই কালচার মিডিয়ামটাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, জীবাণুমুক্ত করা যাবে। এক্সপ্লান্টকে কিন্তু যেমন আছে যে অটোক্লেভে দেওয়া যাবে না, এক্সপ্লান্টকে অটোক্লেভে দেওয়া যাবে না, ওইটা তোমার স্টেরাইল করার জন্য তোমার অ্যালকোহল বা তোমার আছে যে ডেটল এগুলো দিয়ে আমরা আছে অটোক্লেভ করব, বাট মানে তোমার আছে জীবাণুমুক্তকরণ করব। আর বাকি যে মিডিয়াম তৈরি করছি আমরা, এই কালচার মিডিয়ামটাকে আমরা অটোক্লেভ যন্ত্র দিয়ে তারপরে সেটাকে জীবাণুমুক্তকরণ করব। 4 নম্বর যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে তোমার মিডিয়াম যেহেতু আমাদের রেডি হয়ে গেছে, ওদিকে এক্সপ্লান্টটা আমরা রেডি করে ফেলেছি, আর ওই মিডিয়ামে ওই টিস্যুটাকে আমাদের স্থাপন করতে হবে, ঠিক আছে। এরকম এখানে কিন্তু তোমার চিত্রের মাধ্যমে খুব সহজে জিনিসগুলো দিয়েছে। তোমাদের পরীক্ষায় যদি টিস্যুটা ধাপ সহ বর্ণনা করো তখন চিত্র আঁকা তোমার বাধ্যতামূলক না, যদি তোমার হাতে টাইম থাকে তাহলে তুমি কিন্তু এই চিত্রটাও আঁকতে পারো। আমার তো বুঝে গেছে। আর যদি চিত্রের মধ্যে বর্ণনা করে সেটা তাহলে তো অবশ্যই চিত্র আঁকতে হবে তোমাকে, ঠিক আছে। এই চিত্র আঁকা খুব একটা বেশি জটিল কোনো কিছু না, তোমরা দেখে এইগুলো ড্রয়িং বাসায় প্র্যাকটিস করলে এমনিতেই পারবা, ঠিক আছে। তাহলে টিস্যু বা এক্সপ্লান্ট আলাদা করলাম, তারপরে কালচার মিডিয়াম তৈরি করে সেই মিডিয়ামে আবার টিস্যুটাকে আমরা কি করবো, স্থাপন করবো। তো টিস্যু তো আমরা হাত দিয়ে স্থাপন না করে আমরা ফর্সেপাসে ওগুলোকে স্টাইল করে নিয়ে অ্যালকোহল দিয়ে ধুয়ে তারপর তোমার ওইটা দিয়ে মিডিয়ামের ভিতরে টিস্যুটাকে জাস্ট রেখে দেওয়া হয় হালকা করে আংশিক ডুবায়ে। এটা হচ্ছে টিস্যু মিডিয়ামে স্থানান্তর। এরপরে কি আমরা কেলাস সৃষ্টি করবো। কেলাস আসলে কাকে বলে, আমরা যে টিস্যুটা মিডিয়ামে দিচ্ছি এই টিস্যুটা কিছুদিন পরে ওই মিডিয়াম থেকে পুষ্টি টুষ্টি নিয়ে তার মাইটোসিস প্রক্রিয়ায় সেল ডিভিশন হয়ে একটা আকারবিহীন বা অনিয়মিত আকারের একটা টিস্যু মন্ড বা গুচ্ছে পরিণত হবে, এটাকে তখন আমরা বলবো কেলাস। তাহলে কেলাস কাকে বলে, অবয়বহীন টিস্যু মন্ডকে বলা হয় সাধারণত কেলাস। কোষ বিভাজন হয়ে কেলাস সৃষ্টি করছে। আর এই কেলাস যেটা আছে, এই কেলাস সৃষ্টির জন্য তোমাকে অবশ্যই তুমি যে পাত্রটার ভিতরে টিস্যু দিয়েছো ওটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। যেমন তোমার হচ্ছে কেলাস সিস্টেমের সংখ্যা বৃদ্ধির জন্য তোমাকে একটা কালচার যে রুম আছে, টিস্যু কালচার রুম বা গ্রোথ চেম্বার বলে থেকে আমরা, গ্রোথ চেম্বারে তোমার হচ্ছে যে ওই টিস্যুটাকে বা ওই তোমার পাত্রটাকে, টিস্যু সহ যে পাত্রটা ওইটাকে রেখে দিতে হবে। আর ওই রুমের তোমার হচ্ছে লাইট হবে 3000 থেকে 5000 বা 1000 থেকে 3000 লাক্স, টেম্পারেচার তোমার 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে আপেক্ষিক আর্দ্রতা 75%। এইগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসে, এগুলো পড়তে হবে। তারপরে টিস্যুটা থেকে কি তৈরি হবে, ক্যালাস তৈরি হবে। শেষ। এখন টিস্যু যে ক্যালাসটা তৈরি হলো, ওই ক্যালাস থেকে আমরা হচ্ছে যে ওই ক্যালাসটাকে আবার পরবর্তীতে তোমার বিভিন্ন রকম টুকরো আলাদা করে পরবর্তী নতুন একটা মিডিয়ামে দিয়ে সেখান থেকে
ছোট চারা বা তোমার হচ্ছে গিয়ে শুট যেটা আছে গাছের শাখা পোশাখা সেইগুলো তৈরি করা হয়, কিন্তু স্টিল এখনো দেখো এখানে কোনো মূল তৈরি হয় না, তাই না? উদ্ভিদ যে আমরা তৈরি করবো তো একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মূল। মূল তৈরির জন্য তোমার অক্সিন নামক একটা হরমোন প্রয়োজন, আর আরো কিছু ফাইটো হরমোন আছে, এগুলো দরকার। তাহলে আমাদের আরেকটা মিডিয়াম বানাতে হবে, সেখানে মূল তৈরির জন্য হরমোন টরমোন থাকবে, সেটাকে আমরা বলবো মূল উৎপাদক মাধ্যম। কি বলবো? মূল উৎপাদক মাধ্যম। তাহলে ওই টিস্যু বা ছোট যে চারাটা তৈরি হলো ক্যালাস থেকে পরবর্তীতে, ওই চারাটাকে মিডিয়াম থেকে বের করে নতুন একটা মিডিয়ামে দিব, যেখানে তোমার মূল সৃষ্টির জন্য কি আছে, প্রয়োজনীয় হরমোন টরমোন আছে। সেই মিডিয়ামের ভিতরে ওই চারাটাকে দেওয়ার সাথে সাথে কিছুদিন পরে ওখান থেকে মূল গজাবে। আর মূল যখন গজাবে তখন এটা প্রপারলি উদ্ভিদ কিন্তু পরিণত হয়ে গেছে, তখন ওইটাকে কিছুটা বৃদ্ধি করা হয় আর একটা মিডিয়ামে স্থাপন করার পরে তারপরে সেখান থেকে সেটা টবে নিয়ে যাওয়া হয়। এবার ওই টবে লাগানো অবস্থায় তার পরিবেশের সাথে কিছুটা খাপ খাওয়া নেওয়া হয়, তারপরে যে সেটা মাঠ পর্যায়ে স্থানান্তর করা হয়। এই যে ধাপগুলা, এই ধাপগুলা তুমি তোমার মতো করে বর্ণনা করবা, এবং এই একটা ধাপে জাস্ট পয়েন্ট মনে রাখো, তুমি তোমার মতো করে নিজের মতো বর্ণনা করতে পারবে। কয়েকটা জিনিস এখানে ডিটেলস আছে, আর বাকিগুলো বর্ণনা করা একদমই সহজ। তাহলে টিস্যু কালচারের ধাপ সহ বর্ণনা করো, এটা কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে কিউ, এটা প্রায় পরীক্ষা আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হলো টিস্যু কালচারের গুরুত্ব। টিস্যু কালচারের গুরুত্ব কি? আচ্ছা, একটা জিনিস বলছো তুমি জাস্ট নরমালি, সেটা হচ্ছে যে টিস্যু কালচার করে আমরা একটা উদ্ভিদের একটা পার্ট থেকে অসংখ্য চারা তৈরি করতে পারছি। তাহলে টিস্যু কালচার করে যেহেতু চারা তৈরি করতে পারছি, নরমালি একটা উদ্ভিদের চারা কিভাবে তৈরি হয়? বীজ থেকে, তাই না? একটা উদ্ভিদের বীজ থেকে চারা, আর বীজ হইতে হলে তাকে ফল সৃষ্টি হওয়া লাগবে। ফল তো আর প্রতি বছর বা সারা বছর জুড়ে পাওয়া যায় না, তাই না? তাহলে ওই ফলটা একটা নির্দিষ্ট সময় পর পর ওই গাছে তৈরি হয়, 1 বছর বা কিছু কিছু গাছে আরো অনেক বছর পরে ফল তৈরি হয়। তাহলে ওই বীজ পাবো আমরা, যে কয়টা সংখ্যক বীজ পাবো সেখান থেকে সে কয়টা সংখ্যক চারা, আবার কিছু বীজ থেকে চারা নাও হইতে পারে। তার মানে কি, এটা একটা লেন্দি প্রসেস উদ্ভিদের প্রজননের জন্য, তাই না? নরমাল যে আছে উদ্ভিদের যে জনজনটা আছে সেটা বীজের মাধ্যমে যে প্রজননটা আমরা দেখি। এখন যদি আমরা টিস্যু কালচার করতে পারি, তাহলে কিন্তু আমার ওই সিজনের উপর নির্ভর করা লাগছে না। আমি সারা বছর যখন তখন চারা তৈরি করতে পারবো। হুবহু মাতৃগুণ, বীজের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে, যে বীজে কিন্তু তোমার আছে যে ক্রস পলিনেশন হওয়ার মাধ্যমে তোমার ফল তৈরি যদি হয়, তাহলে ওই বীজের গুণগত বৈশিষ্ট্য বজায় থাকবে না। তাহলে মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ তুমি কিন্তু বীজ থেকে পাবা না। আর টিস্যু কালচার করলে হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা তৈরি করা সম্ভব। অর্থাৎ তোমার একটা আম গাছ পছন্দ হয়েছে, তুমি আম গাছের টিস্যু কালচার করে সেখান থেকে হুবহু ওই জাতেরই আম গাছ তৈরি করতে পারবা, হুবহু ওই বৈশিষ্ট্য সম্পন্ন আমি তুমি এখান থেকে পাবা। তারপরে এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই জিনিসগুলাই তোমার এখানে পয়েন্ট করে বর্ণনা করা আছে, খুবই সহজ। জাস্ট তুমি এই জিনিসগুলো একটু পয়েন্ট মনে রেখো, নিজের মতো করে লিখতে পারবা, একদমই সহজ। তাহলে প্রথম পয়েন্ট কি, হুবহু মাতৃগুণ সম্পন্ন তুমি চারা এই টিস্যু কালচার পদ্ধতি তৈরি করতে পারছো। এটা হুবহু একটা এক্সাম্পল বা কিছু একটা দিয়ে দিলে শেষ। এবার রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা সম্ভব টিস্যু কালচার পদ্ধতিতে। মেরিস্টেম কালচার করে সেখান থেকে রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা সম্ভব। এরপর হচ্ছে যে চারা উৎপাদন। হ্যাঁ, টিস্যু কালচার করে তো আমরা চারাই মেইনলি উৎপাদন করে থাকি। এমনি টিস্যু কালচার করে, বাট চারা উৎপাদন আমাদের মেইন লক্ষ্য। বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, অর্থাৎ একটা উদ্ভিদ বাংলাদেশ থেকে বা পৃথিবীর কোথা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা টিস্যু কালচার করে সেটা সংখ্যা বৃদ্ধি করলে কিন্তু সেটা সংরক্ষণ আছে। নরমাল ব্রিডিং বা উদ্ভিদের যে নরমাল প্রজনন আছে সেই পদ্ধতির জন্য আমাদের অপেক্ষা করা লাগছে না। এরপর হচ্ছে ভ্রূণ কালচার। ভ্রূণ কালচার, ভ্রূণ মানে তো আমরা সবাই জানি যে জাইগোট থেকে যেটা ডেভেলপ করে সেটা হলো ভ্রূণ। ওই ভ্রূণটা কালচার করেও সেখান থেকে উদ্ভিদের কৃত্রিম প্রজনন ঘটানো সম্ভব। এই কথাটা জাস্ট পয়েন্ট আকারে মনে রাখলেই হচ্ছে। আপাতত সংকর বা হাইব্রিড উদ্ভিদ তোমার তৈরি করা সম্ভব। হাইব্রিড মানে ২টা ৩টা বৈশিষ্ট্য একসাথে মেলায় নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যায়। আর এখানে প্রোটোপ্লাস্ট মিলন বা ফিউশন নামে একটা কথা লিখা আছে দেখো। সাধারণত আমরা জানি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তার ডিএনএ এর ভিতরে থাকে, যেটা ক্রোমোজোমের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে সীমাবদ্ধ। এখন যদি কোনো একটা কোষ থেকে ডিএনএটাকে রিমুভ করে বা ওই নিউক্লিয়াসটাকে রিমুভ করে জাস্ট ওর যে সাইটোপ্লাজম আছে সেই দুইটা যদি আমরা সংযুক্ত করতে পারি, দুইটা ভিন্ন জাতের বা দুইটা ভিন্ন উদ্ভিদে তোমার আছে যে সাইটোপ্লাজম যদি সংযুক্ত করতে পারি, ওটাকে সাইটোপ্লাজম মিলন বা প্রোটোপ্লাস্ট মিলন বলা হয়। প্রোটোপ্লাজম এক্স্যাক্টলি সংযুক্ত করা হয় জাস্ট নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে। এই যে প্রোটোপ্লাজমের যে মিলন, এইটার মাধ্যমে যেটা যে হাইব্রিডটা তৈরি হয় এটাকে এক্স্যাক্টলি সাইব্রিড বলা হয়। কারণ প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস সরাই ফেলেই শুধু এক্স্যাক্টলি শুধু সাইটোপ্লাজম থাকে, তাই এটাকে সাইব্রিড বলা হয়। এখন বলতে পারো তাহলে তো নিউক্লিয়াস সরাই ফেলি তো সব বৈশিষ্ট্য শেষ, কারণ ওর ভিতরে তো ডিএনএ ছিল, বৈশিষ্ট্য ছিল, তাহলে আর কিভাবে বৈশিষ্ট্য থাকবে? মূলত আমরা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট পড়ছি না, এদের কিন্তু নিজস্ব ডিএনএ আছে। ওই ডিএনএ এর মাধ্যমে তোমার আছে যে যে বৈশিষ্ট্যগুলো ওই ডিএনএ এর মাধ্যমে তৈরি হয় সেইগুলো আমরা কিন্তু ওই উদ্ভিদ থেকে পরবর্তীতে পাবো। এইটাকে তখন বলা হচ্ছে সাইব্রিড। তোমরা পোমাটোর নাম শুনছো? একই গাছে নিচেই ধরবে আলু, উপরে ধরবে টমেটো, ওটা হলো পোমাটো, মানে পটেটো প্লাস টমেটো, পোমাটো। তাহলে ইন্টারেস্টিং ফ্যাক্টর একটা, মানে ইন্টারেস্টিং বিষয় একটা। তাহলে এই একই গাছ মানে টমেটো এবং আলু এই দুইটাই তোমার হচ্ছে যে মানে পটেটো আর কি, এই দুইটাই সলোনেসি গোত্রের, একই গোত্রের হওয়ার কারণে কিছু সিমিলারিটি বৈশিষ্ট্য আছে। তাহলে তুমি যদি টমেটো আর পটেটোর হাইব্রিড বানাতে পারো, তাহলে সেইখানে হাইব্রিডের মাধ্যমে যে নতুন উদ্ভিদটা ডেভেলপ হবে তার মাটির নিচে ধরবে আলু, উপরে ধরবে টমেটো, মানে এক গাছে দুইটা ফলন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু। ঠিক আছে, ঠিক সিমিলার আরো কিছু ব্যাখ্যা এখানে দেওয়া আছে দেখো। সেটা হচ্ছে যে মেরিস্টেম কালচার। মেরিস্টেম কালচার করে রোগমুক্ত চারা উৎপাদন। এইটা ভালো করে মনে রাখবা, রোগমুক্ত চারা তৈরি করতে হলে মেরিস্টেম। মেরিস্টেম হলো উদ্ভিদের একটা ভাজক টিস্যু, খুবই সূক্ষ্ম, উদ্ভিদের শীর্ষে অগ্রভাগে থাকে, সেই টিস্যুটাকে কালচার করে রোগমুক্ত চারা তৈরি করা যায়। অল্প সময় অধিক চারা, আমি প্রথমেই বলছিলাম যে তুমি এট এ টাইম একটা নির্দিষ্ট সময় অধিক পরিমাণ চারা কিন্তু তুমি এখান থেকে তৈরি করতে পারবা। ঠিক আছে, তাহলে অল্প সময় অধিক চারা তৈরি টিস্যু কালচার বেস্ট একটা ওয়ে। এবার যে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি, পরাগধানী আছে না, পরাগধানী এগুলো কিন্তু হ্যাপ্লয়েড।
পরাগধানী মানে ডিপ্লয়েড, বাট ওখান থেকে হ্যাপ্লয়েড পরাগরেণু তৈরি হয়, এবং পরাগধানী থেকে যে পরাগরেণু তৈরি আছে এই পরাগরেণু যদি আমরা কালচার করি সেখান থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবো। মানে হ্যাপ্লয়েড উদ্ভিদ আমাদের কি কাজে লাগে, আমাদের থেকে উদ্ভিদ সাধারণত ডিপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড উদ্ভিদ সাধারণত উদ্ভিদের প্রজনন এবং কিছু হোমোজাইগাসিটি মেইনটেইন করার জন্য গবেষণার কাছে প্রচুর পরিমাণে দরকার হয়। এই কথাটা একটু মনে রাখবা যে প্রজননের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গবেষণার জন্য হ্যাপ্লয়েড উদ্ভিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা তুমি ওখানে লিখলেই পারবা। এরপর আছে যে তোমার হচ্ছে গিয়ে ক্যালাস টিস্যু আবাদ করে সংখ্যা বৃদ্ধি করা যায়, তারপরে দ্রুত কুলন সৃষ্টি করে তার বংশবৃদ্ধি করা যায়। ট্রান্সজেনিক উদ্ভিদ, টিস্যু কালচার করলে সাধারণত ট্রান্সজেনিক ভাবে হয় না, বাট এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে তার জেনেটিক মডিফিকেশন করা সম্ভব। অ্যাসিটোসিয়ানজেন নামক এক ধরনের কেমিক্যাল আছে, আরো অনেক ধরনের কেমিক্যাল আছে যেগুলো দিয়ে তোমার হচ্ছে পরবর্তীতে ওই টিস্যু কালচারের থ্রুতেও ট্রান্সজেনিক তৈরি করা যায়, বাট এটা খুব রেয়ার এবং কমই করা হয়ে থাকে। সাধারণত আমাদের টার্গেট হচ্ছে যে অধিক চার উৎপাদন, হুবহু মাতৃগুণ সম্পন্ন। ট্রান্সজেনিক হলে কিন্তু আর বৈশিষ্ট্য হুবহু থাকবে না, কিছুটা মডিফাই হয়ে যাবে। আচ্ছা, এই পয়েন্টগুলো একটু মনে রাখতে পারলে সহজ। এরপর পয়েন্ট এমনিতে সহজ, বৈদেশিক মূল্য অর্জন। যদি আমরা দ্রুত চারা তৈরি করতে পারি তাহলে সেইগুলো বাজারে বা বিদেশে রপ্তানি করে আমরা ওখান থেকে বৈদেশিক মূল্য তৈরি করতে পারবো, অর্জন করতে পারবো। এই পেজে তেমন কিছু আসলে পড়া নাই, জাস্ট রিডিং পড়ো। টিস্যু কালচারের সুবিধা অসুবিধা আছে, টিস্যু কালচারে যে অনেক অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো তোমার বললাম, তুমি জানলে বা বই পড়েও জানতে পারবা। এই জিনিসগুলা এতটা সহজ না কিন্তু, তাই না? এই জিনিসগুলো করা মানে বলছি যতটা সহজ, আসলে হাতে কলমে প্র্যাকটিক্যাল এগুলো করা বা এগুলো ডেভেলপ করা, তৈরি করা কিন্তু খুবই ডিফিকাল্ট, সময় সাপেক্ষ। এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে খুবই কস্টলি, কারণ এইখানে যে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো আছে এগুলো অনেক ব্যয়বহুল, এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার করে সেইগুলো অনেক বেশি ব্যয়বহুল। সুতরাং এটার কিছু ড্রব্যাক বা লিমিটেশন আছে, অসুবিধা আছে। যাই হোক, সুবিধা অসুবিধা একটু রিডিং পড়ে দেখো, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। এবার আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই চ্যাপ্টারের যে সেকেন্ড পার্টটা, এই পার্টটাই একটু বেশি বড়, টিস্যু কালচার পার্টটা একটু ছোট। এই পার্টটাতে আমরা খুব ডিটেইলস পড়বো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি যেটা আছে এটা। মনে রাখবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যে কোনো একটা জীবের জিনের মধ্যেই পরিবর্তন আনা। কোনো একটা জীবের জিনের মধ্যে যদি আমরা কোনো পরিবর্তন আনি, তাহলে যেই পদ্ধতির মাধ্যমে আমরা করছি সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন কথা হচ্ছে যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তোমার হচ্ছে যে সবচেয়ে বেশি ব্যবহৃত অনেকগুলো টুলস বা হাতিয়ার আছে, বিভিন্ন পদ্ধতি জেনেটিক ডিজাইন করা যেতে পারে বা জিনের পরিবর্তন করা যেতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যবহৃত একটা মাধ্যম হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা খুব সহজে জেনেটিক ডিজাইন করতে পারি। রিকম্বিনেন্ট টেকনোলজি আসলে কি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নামের সাথে মিল আছে, একটু মনে রাখা বা বোঝার চেষ্টা করো। রি মানে নতুন করে, কম্বিনেন্ট বলতে কম্বিনেশন বোঝানো হচ্ছে। তাহলে নতুন করে আমরা যদি ডিএনএ এর কম্বিনেশন করি, তাহলে ডিএনএ কম্বিনেশন নতুন করে মানে কি? মনে করো এটা একটা ডিএনএ, এটা আরেকটা ডিএনএ, এই দুইটা ডিএনএ যদি সংযুক্ত করে দিই তাহলে এই দুইটা ডিএনএ মিলে একটা নতুন ডিএনএ তৈরি হলো না? তাহলে এই ডিএনএটাকে তখন আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ। আর যে টেকনোলজির মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয় সেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটার মাধ্যমে কি হয়? আমরা তোমার হচ্ছে যে জিনকে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি। আমরা এটা পড়বো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়। এখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আমরা হচ্ছে যে সকল উদ্ভিদগুলোকে তৈরি করব সেটাকে বলা হয় জিএমও। সেটাকে কি বলা হয়? জিএমও। জিএমও মানে কি? জিএমও এর ফুল ফর্ম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। অর্গানিজম মানে জিন, জীব। তাহলে যেই জীবটার জেনেটিক্যালি মডিফাই ঘটানো হয়েছে বা জেনেটিক মডিফিকেশন ঘটানো হয়েছে সেটাকে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, এটার আরেকটা নাম আছে, সেটা হলো জিইও, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আমরা যে অর্গানিজমটা তৈরি করছি। সিমিলার, এটাকে ট্রান্সজেনিক অর্গানিজমও বলা হয়। টিও, ট্রান্সজেনিক অর্গানিজম, যে জীবটারে তোমার থেকে জেনেটিক মডিফিকেশন করা হয়েছে সেটা ট্রান্সজেনিক অর্গানিজম বলা হয়। এগুলো একটু পড়ে রাখবা, ঠিক আছে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সম্পর্কে তো আগেই বলছি, এটা আমরা পড়বো। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বর্ণনাটা আমাদের এখন একটু শিখতে হবে। আর যে টিস্যু কালচারে যেরকম আমরা ধাপ বললাম না 7-8টার মতো, ঠিক রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিরও কিছু ধাপ আছে। বাট ওইটা বোঝার জন্য আমাদের আগে তোমার আছে যে কাঙ্ক্ষিত জিন কি, রেস্ট্রিকশন এনজাইম কি, লাইগেজ এনজাইম কি, তারপর তোমার আছে ভেক্টর বা বাহক কি, প্লাজমিড ডিএনএ কি, এইগুলো নিয়ে একটু পড়াশোনা করা দরকার। ওইগুলো নিয়ে প্রথমে লেখা আছে, আমরা ওইগুলো আগে পড়ি, ঠিক আছে? আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি একটা সংজ্ঞা আছে, এটা একটু পড়বো, আমি আগে অলরেডি বলেছি তোমাদের, ওটা একটু পড়ে নিও। এরপর আছে যে আমরা হচ্ছে যে এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ওই পয়েন্টগুলো ধাপগুলো পড়ার আগে জানা দরকার আমাদের, সেগুলো একটু পড়বো, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের দুইটা ব্যাকটেরিয়ার নাম মনে রাখবা, একটা আছে স্কেরিশিয়া কোলি বা ইকলি, আর একটা হলো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়াস। তাহলে ইকলি আর অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়াস এই দুইটা ব্যাকটেরিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। মাথায় রাখবা, ইকলিটা ব্যবহার করা হয় যখন কোনো আমরা আমাদের মানুষের জীবদেহের জন্য মানুষের জন্য প্রয়োজন এরকম কোনো একটা প্রোটিন, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এগুলো তৈরি করব, হিউম্যান কোনো একটা প্রোডাক্ট তৈরি করা দরকার, সেগুলো হচ্ছে যে আমরা ইকলি ব্যবহার করব। আর যদি উদ্ভিদের দেহের জিন ট্রান্সফার করতে চাই তাহলে সেই সময় আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়াস ব্যবহার করব, কারণ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়াস একটা স্পেশাল ডিএনএ আছে, টি ডিএনএ বলা হয় সেটাকে, আর টিআই প্লাজমিড ডিএনএ বলা হয়।
আর ওই টিআই প্লাজমিড ডিএনএটা তোমার প্রাকৃতিক বা তোমার জেনেটিক এনজাইম বলা যেতে পারে, কারণ ওরা খুব সহজে যে কোনো একটা জীব দেহের কোষে জিনটাকে ট্রান্সফার করে দিতে পারে। ওইটাকে মডিফাই করে দিতে পারলে আমরা হচ্ছে যে ওর থ্রুতে খুব সহজে জিন ট্রান্সফার করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে পারবো। এই জন্য ওইটাকে তখন উদ্ভিদ দেহে জিন ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রথমে যে সংজ্ঞাটা তোমার জানা লাগবে সেটা হলো প্লাজমিড বা প্লাজমিড ডিএনএ আসলে কি। মনে রাখবা ব্যাকটেরিয়া তো আদিকোষী জীব, তাই না? ও তো তোমার আছে একটা ক্রোমোজোম আছে, বাট অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার প্রকৃত কোনো নিউক্লিয়াস থাকে না। তোমার আছে নিউক্লিওয়েড বা এরকম ক্রোমোজোমের একটা অংশ থাকে। এছাড়াও এক্সট্রা ক্রোমোজোমাল একটা ডিএনএ থাকে, বৃত্তাকার ডাবল স্ট্যান্ডার্ড বৃত্তাকার একটা ডিএনএ থাকে, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বলে, মানে ক্রোমোজোমের বাইরে বা বহির্ভূত একটা ডিএনএ, ওইটাকে প্লাজমিড ডিএনএ বলা হয়। এই প্লাজমিড দ্বারা উদ্ভিদের বা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে কাজ করে, সেটাকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। ভেক্টর মানে হচ্ছে বাহক। ভেক্টর মানে কি? বাহক। ফিজিক্সের ওই ভেক্টর না, কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টর মানে বাহক, যা কোনো কিছুকে ক্যারি করে এক জায়গায় নিয়ে যায়। আমরা যে জিনটাকে ট্রান্সফার করব, ওই জিনটাকে ফার্স্ট আমাদের ভেক্টরের মধ্যে ঢুকাতে হবে, তারপরে ভেক্টরের থ্রুতে ওইটাকে অন্য একটা জীব দিয়ে ট্রান্সফার করে দিতে পারলে আমরা হচ্ছে যে ডিজাইন করতে আসি। তাহলে ভেক্টরটা জিনটাকে ক্যারি করে একটা জীব থেকে একটা জীব বা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছে, এই জন্য এটাকে কি বলে? বাহক। বাহক হিসেবে আমরা কি ব্যবহার করবো জেনেটিকের জন্য? অবভিয়াসলি ভেক্টর হিসেবে বা বাহক হিসেবে ব্যবহার করবো প্লাজমিড ডিএনএটাকে। এখন প্লাজমিড যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাহলে প্লাজমিড সম্পর্কে আমার একটু জানা দরকার। প্লাজমিড কাকে বলে সেটা আমি প্রথমেই বললাম, তোমার ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে বা মূল ক্রোমোজোম ছাড়াও দ্বিসূত্রক বৃত্তাকার যে ডিএনএটা থাকে সেটাকে প্লাজমিড বলে। এটি একটু দাগানো। ল্যাডারবার্গ, বিজ্ঞানী ল্যাডারবার্গ সর্বপ্রথম ইকলি ব্যাকটেরিয়া কোষে প্লাজমিড ডিএনএ সন্ধান পান। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ল্যাডারবার্গ এই এমসিকিউটা পরীক্ষা আসে। আর প্রতিটা কোষে তোমার ব্যাকটেরিয়া কোষে 1 থেকে 1000 পর্যন্ত প্লাজমিড ডিএনএ থাকতে হয়। এই সংখ্যারও এমসিকিউ জন্য পড়ে। এবার প্লাজমিডের বৈশিষ্ট্য। এই যে প্লাজমিড আমরা জানি দ্বিসূত্রাকার ডাবল স্ট্যান্ডার্ড বৃত্তাকার ডিএনএ, এর আণবিক ওজন 10^6 থেকে 200 ইনটু 10^6 ডাল্টন। গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে, আর নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম দিয়ে প্লাজমিড একটা জায়গায় কি করা যায়? কাটা যায়। এবং প্লাজমিড তোমার আছে যে বিশেষ কিছু জিনও ক্যারি করতে পারে, যেখান থেকে কিছু জেনেটিক প্রোডাক্ট তৈরি হয়, যেমন কলিসিন, ভিব্রিওসিন, এইগুলো অন্য কোনো ব্যাকটেরিয়া ধ্বংস করার কাজে কি করা হয়? ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ। এখন প্লাজমিড যেটা, এটা হচ্ছে যে তোমার 3 প্রকার। এফ প্রাইম প্লাজমিড। এফ মানে ফার্টিলিটি প্লাজমিড, যেটা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে বা ব্যাকটেরিয়ার যৌনজন, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার যৌনজন ঘটে না, কিন্তু ব্যাকটেরিয়া তোমার একটা ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের কোনো পার্ট একটা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম ট্রান্সফার করতে সাহায্য করে। এফ এবং প্লাজমিড যেটা পিলি তৈরিতে সাহায্য করে, পিলির মাধ্যমে এই ঘটনা ঘটে থাকে। প্লি তৈরি করে এফ এবং এফ ড্যাশ বা প্রাইম প্লাজমিড, এটা মাথায় রাখবে, এমসিকিউ ইম্পর্টেন্ট। আর প্লাজমিড যেটা আছে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন বহন করে বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন তোমার আর প্লাজমিড গুলো ক্যারি করে। খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো মনে রাখবা। এবার হচ্ছে কোল প্লাজমিড, যেটা কোলিসিন তৈরি করে, যেটা তোমার ইকোলিকে ধ্বংসে কি করা হয়? ব্যবহার করা হয়। আর ভিব্রিওসিন, এটা ভিব্রিও কলেরিয়া, এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করা হয়, ব্যবহার করা হয় কোল প্লাজমিডকে ধরে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তাহলে ভেক্টর হিসেবে আমরা কি ব্যবহার করব? প্লাজমিডকে। ভেক্টর হিসেবে বা বাহক হিসেবে প্লাজমিডকে। এরপরে দেখো দেওয়া রয়েছে তোমার হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রধান ধাপসমূহ। আচ্ছা, এই ধাপটা আমরা সামনে চিত্রের মাধ্যমে দেখবো, খুবই গুরুত্বপূর্ণ। আমি জাস্ট ধাপগুলো তোমাদের এখানে বুঝাই দিই, তারপরে আমি ডিটেইলসে সামনে থেকে চিত্রের মাধ্যমে দেখা দিচ্ছি। মনে রাখবা এখানে যে ধাপগুলো তোমার দেওয়া আছে, এখানে তোমার আছে যে এখানেও তোমার মোটামুটি 8টা মতো ধাপ দেওয়া আছে। কি আমরা যখন টিস্যু কালচার পড়লাম ওখানে আমাদের 8টা সিমিলার ধাপ ছিল, এখানেও তোমার আছে যে 8টা ধাপ দেওয়া আছে, বাট ওই ধাপ আর এটা সিমিলার না, মানে অ্যাকচুয়ালি এই ধাপটা ডিফারেন্ট। আমরা এগুলো একটু পড়বো। তোমার আছে যে যদি জিন ট্রান্সফার করতে হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির থ্রুতে, তাই তোমার ফার্স্টই কাজ করতে হবে কি? তুমি যে জিনটা ট্রান্সফার করতে আসছো, তোমার টার্গেট সেটা ফিক্স করতে হবে। তাহলে আমরা প্রথম কি করব? একটা টার্গেট ডিএনএ কি করব? নির্বাচন করব। অর্থাৎ আমি যেই জিনটা ট্রান্সফার করতেছি টার্গেট সেটা, সাপোজ আমি ইনসুলিন তৈরি করতে চাচ্ছি একটা ব্যাকটেরিয়ার দেহের ভিতরে, জেনেটিক মডিফিকেশন ঘটার মাধ্যমে একটা ব্যাকটেরিয়ার দেহের ভিতরে ইনসুলিন তৈরি জিনটা ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে আমাদের ইনসুলিন তৈরি জিন কোথায় আছে? আমাদের অগ্নাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেলের 11 নম্বর ক্রোমোজোমের ভিতরে ইনসুলিন তৈরি জিনটা আছে। এগুলো কিন্তু জানতে হবে, সামনে আছে আমরা পড়বো, ঠিক আছে? তাহলে এই ইনসুলিন তৈরি জিনটা ওখান থেকে আমরা আলাদা করব। এটা আমাদের টার্গেট, যে ইনসুলিন তৈরি জিনটা আমি একটা ব্যাকটেরিয়ার দেহের ভিতরে ইনসার্ট করে সেই ব্যাকটেরিয়ার থ্রুতে ইনসুলিন তৈরি করতে চাচ্ছি রিকমেন্ডেড এর মাধ্যমে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে হলো ওই ইনসুলিন তৈরি জিন টার্গেট ডিএনএ, যেটা ওইটা আমরা আচ্ছা কি করব? নির্বাচন করব। এরপর একটা বাহক নির্বাচন করব। তা যেহেতু আমি এটাকে বলছিলাম যদি আমরা হিউম্যান বডির কোনো প্রোডাক্ট তৈরি, ইনসুলিন তো হিউম্যান বডির প্রোডাক্ট, তাই না? তাহলে আমরা বাহক হিসেবে আমরা কোন ব্যাকটেরিয়াকে ব্যবহার করব? ইকলি। আর ওর যে প্লাজমিড ডিএনএ আছে সেটাকে আমরা এখন কি করব? বাহক হিসেবে ব্যবহার করব। আর কোন উদ্ভিদ দিয়ে জিন ট্রান্সফারের জন্য আমরা ব্যাকটেরিয়া ব্যবহার করব হচ্ছে যে অ্যাগ্লোবেটার টিউমিফেসিয়েন্স, আর ওর যে টিআই প্লাজমিড আছে ওইটাকে আমরা তখন বাহক হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা ইকলি ব্যাকটেরিয়াকে বাহক হিসেবে কি করতে পারি? ইকলি ব্যাকটেরিয়াকে সিলেক্ট করতে পারি এবং তার ডিএনএটাকে বাহক হিসেবে নির্বাচন করতে পারি। শেষ। তাহলে প্রথম টার্গেট, তারপরে বাহক নির্বাচন, টার্গেট নির্বাচন, বাহক নির্বাচন।
তারপরে তৃতীয় নম্বর পয়েন্ট আমাদের কি করতে হবে, এই টার্গেট এবং বাহক এই দুইটাকে আমাদের একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটতে হবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসও বলা হয় এদেরকে। রেস্ট্রিকশন এনজাইম হলো ডিএনএ কাটার জন্য ব্যবহৃত এনজাইম। মাথায় রাখবা, রেস্ট্রিকশন দিয়ে ডিএনএ কি করা হয়, কাটা হয়। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা ডিএনএ নির্দিষ্ট অংশ যেটা টার্গেট এবং বাহক দুইটাকেই কিন্তু আমার সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা কি করব, কেটে নিব। এবার ওই দুইটা অংশ কাটার পরে এবার দুটো অংশ জোড়া লাগাতে হবে, অর্থাৎ টার্গেটও কাটছো বাহকও কাটছো। এই দুইটাকে আলাদা আলাদা কাটছো, এবার দুইটাকে তুমি একসাথে জোড়া লাগাবা। জোড়া লাগানোর জন্য লাইগেজ এনজাইম, জোড়া লাগানোর জন্য লাইগেজ এনজাইম। তাহলে লাইগেজ এনজাইম দিয়ে আমরা কি করব, ডিএনএ এর কাটা অংশগুলোকে জোড়া। এখন বলো, তুমি ভেক্টর বা বাহকের ভিতরে তোমার টার্গেট ডিএনএ জোড়া লাগাই ফেলেছো, তাহলে ওই ভেক্টর বা বাহকের নতুন জিন বা ডিএনএ আসার কারণে ওইটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বলবো। কি বলবো, রিকম্বিনেন্ট ডিএনএ বলবো। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে ফেললাম। এরপর আছে যে আমরা কি করব, এরপরে যে 9 নম্বর যে পয়েন্ট আছে 5 নম্বর, এটাকে দেখো লেখা আছে আমরা যে তোমার সাথে রিকমেন্ড ডিএনএ তৈরি করছি, ওটা কিন্তু কোনো ভ্যালুই নাই যদি ওটা কোনো একটা জীবদেহের ভিতরে ইনসার্ট না করি, তাই না? তাহলে আমরা প্রথমে হলো এই যে ইকোলি থেকে ভেক্টর নিয়েছিলাম না বাহক বা প্লাজমিড ডিএনএ, তাহলে ইকোলি দেহের ভিতরে আমরা ওইটাকে আবার ইনসার্ট করে দেব। তাহলে ইকোলিটাকে আমরা কি বলবো, ইকোলিটাকে এখন আমরা পোষক বলবো, যেটা ওই রিকম্বিনেন্ট ডিএনএটাকে গ্রহণ করছে, এই জন্য এটাকে আমরা কি বলবো, পোষক। ওর দেহের ভিতরে কিন্তু এখন আমরা এটা সংখ্যা বৃদ্ধি করবো, ঠিক আছে? এরপরে কি করব, এই কাঙ্ক্ষিত ডিএনএ যেটা আমরা ইকলির ভিতরে দিলাম, এখন আমার যদি 100টা ইকলি থাকে, আমি যখনই প্লাজমিড ডিএনএটাকে ইকলির ভিতরে দেওয়ার জন্য ব্যবস্থা নিব, তখন কিন্তু 100টার মধ্যে যাবে না, কিছুগুলোতে যাবে এবং কিছুতে যাবে না। যেগুলোতে তোমার কাঙ্ক্ষিত জিন গেছে সেইটা আমাদের নির্বাচন করতে হবে, কারণ সেইগুলোরই পরবর্তী সংখ্যা বৃদ্ধি করতে হবে। যেগুলোতে আমার কাঙ্ক্ষিত জিন যায়নি বা সেগুলো সংখ্যা বৃদ্ধি করে তো আমার লাভ নাই, তাই না? এই জন্যই তোমার এখানে বাছাই করতে হবে, এটাকে বলা হচ্ছে মূল্যায়ন। এটা বিভিন্ন পদ্ধতিতে করা যায়। তোমার আছে যে সাধারণত তোমার আমরা পড়বো, ডিটেলস আছে এখানে। সাধারণত তোমার আছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি তোমার আছে টেস্ট করে তৈরি করা, মানে এগুলো নির্ণয় করা যায়। ডিটেলস আছে অনেক, আমি খুব বেশি ডিটেলস যাবো না, আমি তোমাদের ওভারভিউ আকারে জিনিসগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করছি। তাহলে হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ বহিঃপ্রকাশ করব। এরপরে যদি আমাদের কোনো উদ্ভিদ দিয়ে জিন ট্রান্সফার করা লাগে, তখন আমরা কি করব, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিআই প্লাজমিড যেটা আছে এটাকে ব্যবহার করব, ঠিক আছে? এখানে জাস্ট দুইটা একসাথে কম্বিনেশন করে লেখা আছে, আমি জাস্ট আলাদা আলাদা পয়েন্টগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা কি করতে পারি, তোমার সঙ্গে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে এবং সেটাকে করে একটা জীব দেহে ট্রান্সফার করতে পারি। এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলো কিন্তু তোমার নিচে আবার ব্যাখ্যা করে দেওয়া আছে। আমি আমার মতো করে জাস্ট মূল কথাগুলো বললাম, ওই ব্যাখ্যাগুলো তোমার একটু পড়া লাগবে, আমি দু একটা জিনিস এখান থেকেও দেখাই দিচ্ছি। তাহলে 1 নম্বর পয়েন্ট জন্য আমাদের কি ছিল, কাঙ্ক্ষিত ডিএনএ, এটাকে আমরা নির্বাচন করব, সেটা পৃথক করব। আচ্ছা, ডিএনএ তো কোষের নিউক্লিয়াসের ভিতরে থাকে, তাহলে ওখান থেকে ডিএনএটাকে, কাঙ্ক্ষিত ডিএনএ তো আবার অসংখ্য ডিএনএ ভিতরে আমার টার্গেট যেটা শুধু সেটাকে আমরা পৃথক করব। তাহলে এর জন্য প্রথমে সেলটাকে লাইসিস করতে হবে, ভেঙে ফেলতে হবে। সেল লাইসিস করলে ওর ভিতরে তো প্রোটিন, লিপিড আর হাবিজাবি অন্যান্য উপাদান থাকে, এই সবগুলাকে বিভিন্ন এনজাইম দিয়ে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের যেটা দরকার নিউক্লিক অ্যাসিড ডিএনএ, সেটাকে আমরা কি করতে পারি, ওখান থেকে আলাদা করতে। অনেক প্রসিডিউর আছে এখানে। তোমার আছে যে তোমার সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ তোমার গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজের মাধ্যমে মিশ্রণ থেকে ব্যান্ড আকারে ডিএনএ কে করে আলাদা করা যায়। এই পয়েন্টটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে তোমাদের এখানে কিছু কথা লেখা আছে। যে এনজাইম ডিএনএ কে কাটা যেতে পারে সেটা হলো রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইমের প্রত্যেকটা আলাদা আলাদা রেস্ট্রিকশন সাইট থাকে, প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইম আলাদা রেস্ট্রিকশন সাইট থেকে, যেইখানে ওই রেস্ট্রিকশন এনজাইমটা কাটে, ঠিক আছে? তাহলে ডিএনএ একটা নির্দিষ্ট অংশে সাধারণত কেটে থাকে, ওই সাইটটাকে রিকগনাইজ সাইট বা রেস্ট্রিকশন সাইট বলা হয়। এরপরে তোমার আছে যে ভেক্টর বা বাহক ডিএনএ নির্বাচন। তাহলে ফার্স্টে আমরা টার্গেট বা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করার পরে এবার বাহক বা ভেক্টর নির্বাচন করব। এটা প্লাজমিড ডিএনএ, প্লাজমিডের আছে দ্বিসূত্রক যেটা আছে তোমার ইকোলি ব্যাকটেরিয়া প্লাজমিড ডিএনএ, এটাও হতে পারে। আর উদ্ভিদ দেহের জিন ট্রান্সফারের ক্ষেত্রে তো আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান টিআই প্লাজমিড ব্যবহার করতে, এটাও হতে পারে। এই দুই একটা জিনিস একটু মাথায় রাখবা। এরপরে কি করতে হবে, রেস্ট্রিকশন বোথ আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ এবং তোমার হচ্ছে যে ভেক্টর, এই দুইটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কি করতে হবে, কাটতে হবে। এই যে সেদন বা রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন করে সেগুলোকে কাটতে হবে, এটা জাস্ট একটু মাথায় রেখো। এরপর আছে যে পরে যে পয়েন্টটা আছে এখানে দেখো অনেক কিছু ডিটেইলস আছে। এই রেস্ট্রিকশন এনজাইম থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে, অ্যাডমিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। আমি এখানকার ডিটেইলস এখন যাব না, অনেক লেন্দি ভিডিও যাবে, যেহেতু রিভিউ ক্লাস আমি তোমাদের জাস্ট এইচএসসি কে টার্গেট করে বা টেস্ট পরীক্ষাকে টার্গেট করে ভিডিওগুলো তৈরি করছি। এই কারণে আমি খুব বেশি ডিটেইলস এখান থেকে পড়াবো না, অনেক বেশি লম্বা একটা ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কাটা শেষ। এবার কি করব, আমরা কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটাকে প্লাজমিড ডিএনএ তে স্থাপন করব। এর জন্য কি জোড়া লাগানোর জন্য কি লাগবে, লাইগেজ এনজাইম। তাহলে লাইগেজ এনজাইম ডিএনএ লাইগেজ, এটা ডিএনএ জোড়া লাগানোর জন্য কাজে ব্যবহৃত হয়, এটা একটু মাথায় রাখবা। ওটাতে জোড়া লাগালে হয়ে গেল। এরপরে যখন রিকম্বিনেন্ট ডিএনএ হয়ে গেছে, এখন সেটাকে আমাদের পোষক দেহে ট্রান্সফার করতে হবে। কোথায় ট্রান্সফার করতে হবে, পোষক দেহে ট্রান্সফার করতে হবে। তাহলে পোষক হিসেবে আমরা কি ইকলি যদি প্লাজমিড ডিএনএ নিয়ে থাকি, অথবা
টিআই প্লাজমিড যদি নিয়ে থাকে তাহলে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউফেসেন্স এর ভিতরে আমরা প্রবেশ করতে, মনে করি এটা একটা ব্যাকটেরিয়া, এর দিয়ে আমার ওই রিকমেন্ড এটাকে এমনি এমনি কি প্রবেশ করা যাবে না, এর জন্য বিভিন্ন প্রসেস আছে, যেমন হিট শক হইতে পারে, আমাদের বোঝা গেছে। তারপরে তোমার হচ্ছে যে ইলেকট্রোপোরেশন হতে পারে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের ফিজিক্যাল কেমিক্যাল মেথড আছে, ওইগুলো সম্পর্কে এখানে তোমাদের কিছু জিনিস লেখা আছে, এটা একটু রিডিং আকারে তোমাদের পড়া দরকার। যেমন দেখো এখানে ভৌত প্রসেসের মধ্যে যে ইলেকট্রোপোরেশন মানে ইলেকট্রিক বিভব পটেনশিয়াল তৈরি করে তোমার হচ্ছে সেল মেমব্রেনটাকে একটু ছিদ্র করে বা তোমার আলাদা করে ওর ভিতরে তোমার ওই প্লাজমিডটাকে প্রবেশ করা যায়। মাইক্রো ইনজেকশন হতে পারে, অনেক ক্ষুদ্র তোমার মাইক্রোপিপেট যেটা আছে ওটা ব্যবহার করে, বায়োলিস্টিক পার্টিকেল বম্বার্ডমেন্ট আছে, গানশট, ঠিক আছে। এছাড়াও রাসায়নিক পদ্ধতির মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড লাইপোসোমের থ্রুতে ভিতরে প্রবেশ করানো, তারপরে কিছু ব্যাকটেরিয়া মানে তোমার অনুজীব আছে যেগুলো নিজেরাই প্লাজমিডটাকে ভিতরে প্রবেশ করতে সাহায্য করে, যেমন অ্যাগ্রোব্যাক্টেরিয়াম টিউফেসেন্স, এটাকে প্রাকৃতিক যে বলা হয়, এটাকে বলছিলাম, এই জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে। খুব বেশি ডিটেলসের দরকার নেই তোমাদের জন্য। তাহলে হচ্ছে যে এরপর দেখো যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন। একটু আগে বলছিলাম যে সবগুলা কোষের ভিতরে তো তোমার প্লাজমিড ডিএনএ যাবে না, তাই না? যেগুলোর মধ্যে যাবে সেগুলোকে আমাদের আলাদা করতে হবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স টেস্টের মাধ্যমে আমরা এটা আলাদা করতে পারি। এছাড়াও আমি যে ব্যাকটেরিয়ার জিন ট্রান্সফার করছি ওর ভিতরে আমার কাঙ্ক্ষিত জিন গেছে কিনা এটা তো দেখা যায় না, তাই না? তাহলে ওইটাও তো আমাদের টেস্ট করতে হবে, তাই না? ওর জন্য তিনটা প্রসেস আছে, একটা হলো পিসিআর পদ্ধতি, এটা কি আছে এই যে মনে রাখবা, কোন একটা রিকম্বিনেন্ট ডিএনএতে কাঙ্ক্ষিত জিন আছে কিনা এটা আমাদের টেস্ট না করে ফার্দার কোনো প্রসেসে যাওয়া সম্ভব না, তাহলে লস প্রজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য কি কি পদ্ধতি আছে? পিসিআর পদ্ধতি, রেস্ট্রিকশন, ডাইজেশন আর জেনেটিক প্রব পদ্ধতি। খুব ডিটেলস দরকার, নামগুলো একটু মাথায় রাখবে, এই নামগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর আছে রিকম্বিনেন্ট ডিএনএ তোমার হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম স্থানান্তর। যদি আমরা কোনো উদ্ভিদের জিন ট্রান্সফার করতে তাহলে অবভিয়াসলি রিকম্বিনেন্ট ডিএনএ যেটা আছে ওইটাকে আমাদের অ্যাগ্রোব্যাকটেরিয়াম স্থানান্তর করতে হবে, কারণ অ্যাগ্রোব্যাকটেরিয়াম তোমার হচ্ছে যে উদ্ভিদ দেহের কোষে জিন ট্রান্সফারের কাজটি করে থাকে সাধারণত। তারপরে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে তোমার অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউফেসেন্স থ্রুতে ওই প্লাজমিড সহ জিন যেটা আছে, প্লাজমিডের যে জিনটা আছে কাঙ্ক্ষিত জিন ওইটা দিয়ে ট্রান্সফার করে দেওয়া হয়, এর মাধ্যমে আমরা যে উদ্ভিদটা পাবো সেটা হলো ট্রান্সজেনিক উদ্ভিদ। সেটা কি হবে? ট্রান্সজেনিক উদ্ভিদ, ঠিক আছে। তাহলে এই যে ধাপগুলো এবার আমরা, এটা চিত্র আছে, যদিও চিত্র দিয়ে পরীক্ষায় বেশি কোশ্চেন আছে, ওই চিত্রগুলো একটু অ্যানালাইসিস করবো, দেখবো এই সেম জিনিসটা ওখানে লেখা আছে, দেখলেই বুঝতে পারবেন, একদমই সহজ, ঠিক আছে। বাট ওই চিত্রগুলো তোমার হচ্ছে যে পরে আমি যে তোমার প্রথমে লিখে দিয়েছিলাম, এই যে এখানে যে চিত্রগুলো দেওয়া আছে, এই চিত্রটার মাধ্যমে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে চিত্র, এটাকে জিন ক্লোনিংও বলা আছে, কারণ আমরা জিনের অনেকগুলো কপি তৈরি করতে পারবো। এই জিনিসটা আমি আরেকবার একটু রিভিউ করে দিই, ওই সেম যে পয়েন্টগুলো পড়ালাম ওই জিনিসটা পয়েন্টের মাধ্যমে তুমি এই জিনিসটা একটু দেখো। এই যে আমরা মনে করো কাঙ্ক্ষিত জিন আমার জীবদেহের কোষ থেকে আলাদা করছি, আর এই ইকলি ব্যাকটেরিয়া সেখান থেকে প্লাজমিড ডিএনএ আলাদা করছি। এই দুইটাকে আবার আমরা থার্ড স্টেপে কি করছিলাম? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটছিলাম। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটার পরে লাইগেজ এনজাইম দিয়ে দুইটাকে নির্দিষ্ট অংশ জোড়া লাগিয়ে দেব। এই যে লাইগেজ এনজাইম জোড়া লাগানোর পরে যে এই প্লাজমিডটা, এই প্লাজমিডের সাথে আবার কাঙ্ক্ষিত জিন চলে আসে, এই জন্য এটা এখন রিকম্বিনেন্ট প্লাজমিড। এরপরে এটাকে আবার পোষক দেহের ভিতরে, হোস্টের দেহের ভিতরে আবার ঢোকানো লাগবে। এই দেখো এই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে হোস্টের দেহের ভিতরে দিয়েছি, ইকলি ব্যাকটেরিয়া আমরা হোস্টে ব্যবহার করি, অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে হোস্টে ব্যবহার করতে পারি। দেওয়ার পরে এবার আমরা কি করব? এই ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করার জন্য এটাকে আমাদের একটা খাদ্য পুষ্টিকর মাধ্যমের মধ্যে ব্যাকটেরিয়াগুলোকে দিলে ওদের সংখ্যা বৃদ্ধি পাবে। এই সংখ্যা বৃদ্ধির মাধ্যমে দেখো ব্যাকটেরিয়া যত সংখ্যা বৃদ্ধি পাবে তার ভিতরে প্লাজমিড ডিএনএ সংখ্যাও বাড়ছে, এবং সেই প্লাজমিড ডিএনএর মধ্যে আমার কাঙ্ক্ষিত জিন আছে তার সংখ্যা বাড়ছে, এই জন্য এটাকে ক্লোনিংও বলা হয়, ঠিক আছে। ওই সেম ধাপটাই এই চিত্রের মাধ্যমে তখন বর্ণনা করতে হবে, তোমাদের পরীক্ষিত চিত্র আঁকা লাগে। আর এই সেম চিত্রটা আবার তোমার ইনসুলিন তৈরি, ইন্টারফেরন তৈরি, যে প্রথম দিকে স্লাইডে লিখে দিয়েছিলাম না, যেগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপসমূহের মধ্যে আসে বা পদ্ধতি বর্ণনা করার মধ্যে আসে, ওইগুলো তখন কিন্তু তোমাদের চিত্র আছে, আমরা সামনে দেখবো, ওগুলোর মাধ্যমে লিখতে হবে। এর আগে দেখো কিছু পয়েন্ট আছে, আমাদের 3টা কোশ্চেন শেষ অলরেডি, ঠিক আছে। 4 নম্বর যে কোশ্চেনটা ছিল আমাদের, সেটা কি ছিল? 4 নম্বর কোশ্চেনটা ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার বা রিকম্বিনেন্ট ডিএনএ ব্যবহার। ওই কোশ্চেনটা আমরা একটু দেখি এখানে কোথায় আছে, ঠিক আছে। তার আগে এখানে আরো কিছু হাবিজাবি আছে, যেমন যে জিন ক্লোনিং আছে। ক্লোন মানে তো আমরা বুঝি একটা জিনিসের হুবহু কপি তৈরি করা, মনে করে এই পেনের মতো আমি আরো 100টা পেন বানালাম একদম হুবহু বৈশিষ্ট্য, তাহলে ওই পেনগুলো হলো এই পেনের ক্লোন, এক্স্যাক্টলি। ফটোকপি করি না, কাইন্ড অফ ওইটাও এক ধরনের ক্লোনিং বলা যায়। তাহলে কোন একটা জিনের হুবহু যদি অনেকগুলো কপি তৈরি করতে পারি তাহলে সেটা জিন ক্লোনিং। আর যদি কোন একটা জীবের হুবহু দেখতে ওরকম জীব যদি অসংখ্য আমরা তৈরি করতে পারি সেটা হবে রিপ্রোডাক্টিভ ক্লোনিং, ঠিক আছে। তো উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার পদ্ধতিতে আমরা রিপ্রোডাক্টিভ ক্লোনিং করছি, বাট প্রাণীরও কিন্তু রিপ্রোডাক্টিভ ক্লোনিং করা সম্ভব, মানে একদম প্রাণীর মতো হুবহু প্রাণী তৈরি করা, এটাকে বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। বাট হিউম্যানের ক্ষেত্রে এটা ইলিগাল। বাট এই যে তোমরা অনেকেই পড়ে থাকবা, জেনে থাকবা যে ডলি নামক একটা ভেড়া কিন্তু এই আছে যে হুবহু ক্লোনিং এর মাধ্যমে তৈরি করছে, এটা প্রসেস আছে ফার্দার, বাট তোমাদের এখানে আবার তত ডিটেইলসের দরকার নেই। ক্লোনিং কাকে বলে, কয় প্রকার, এই যে 2 প্রকার ক্লোনিং, ডিএনএ ক্লোনিং আর রিপ্রোডাক্টিভ ক্লোনিং, এটা একটু মাথায় রাখবা। আর ক্লোনিং এর জন্য আমরা যে জিনটা, এটা কোথায় পাবো, এর উৎস দেখো দেওয়া রয়েছে। এটা হচ্ছে যে তোমার জিন লাইব্রেরি আছে, সেখান থেকে তোমার হচ্ছে জিনগুলোকে আলাদা করা যেতে পারে বা সিলেক্ট করা যেতে পারে। তারপরে এমআরএন থেকে তোমার হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসে কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ তৈরি করে জিন আলাদা করা যেতে পারে, এবং গবেষণাগারে কৃত্রিমভাবে আমরা জিনটাকে সিনথেসিস করতে পারি, এই দেওয়া আছে। বাট এই যে জিন ক্লোনিং, এটার জন্য একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা হলো পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন।
এই পদ্ধতির মাধ্যমে আমরা জিনকে খুব সহজে ক্লোনিং করে তার সংখ্যা বহুগুণে বৃদ্ধি করতে পারি। খুব দ্রুত গতিতে এটা করা সম্ভব। এটাকে বলা হচ্ছে পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা একটু দাগাও। ক্যারি মুলিশ সর্বপ্রথম পিসিআর পদ্ধতি যেটা আছে এটা আবিষ্কার করেন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এর আবার আছে গিয়ে ৩টা স্টেপ আছে, আরো অনেক কিছু প্রসেস আছে, এত ডিটেইলসে তোমাদের দরকার নেই। বাস এটা মনে রাখবা যে জিন কপি করার জন্য সবচেয়ে ভালো উপায় আছে যে পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। একটা জিন থেকে আমরা অসংখ্য জিনের কপি তৈরি করতে পারবো খুব দ্রুত দাও আবার। ঠিক আছে? আচ্ছা, ক্লোনিং এর দুই প্রকার, এটা বলছিলাম ডিএনএ ক্লোনিং, এটা হচ্ছে জিন ক্লোনিংও বলতে পারি আমরা, আর এটা রিপ্রোডাক্টিভ ক্লোনিং, হুবহু জীবের মতো জীব তৈরি করা। এরপর আছে দেখো আর ডিএনএ মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আর পিসিআর এর মধ্যে একটা পার্থক্য দিয়েছে, অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু রিডিং পড়ো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক না। এবার হচ্ছে জীব প্রযুক্তির ব্যবহার, যেটা আমাদের 4th কোশ্চেন চ্যাপ্টারে, এবং এর ভিতরে কিন্তু তোমার ইনসুলিন তৈরি, ইন্টারফেরন তৈরি, ওইগুলো সাইড হিসেবে আসতে পারে। যেটা আসবে সেই অনুসারে আমাদের লিখতে হবে। এখন এই জীব প্রযুক্তির ব্যবহার, এটা চিকিৎসা ক্ষেত্রে আছে, কৃষি ক্ষেত্রে আছে, পরিবেশ ব্যবস্থাপনা আছে, আরো বেশ কয়েকটা পয়েন্ট আছে, বাট এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পয়েন্টগুলো মনে রাখবা, আমি ডিটেইলস কয়েকটা জিনিস ঢাকায় দিচ্ছি, ওগুলো মনে রাখবা, ইনশাআল্লাহ পরীক্ষা লিখতে হবে, এমসিকিউ হতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখানে যেমন তোমার আছে কয়েকটা উদাহরণ দিয়েছে, এগুলো আলাদাভাবে একটু পড়ে নিও, এগুলো পয়েন্টের মধ্যে নিয়ে আসার দরকার নেই। উপকারী দ্রব্য উৎপাদন করা যেতে পারে উদ্ভিদের জন্য, উদ্ভিদ ব্যবহার করে আমরা ভ্যাকসিন ট্যাকসিন বা অন্যান্য জীব ব্যবহার করে এগুলো আমরা তৈরি করতে পারি। প্রতি পরিবেশীয় প্রতিকূল অবস্থা উত্তরণের উদ্ভিদ, যেমন খরা সহিষ্ণু উদ্ভিদ, লবণাক্ত সহিষ্ণু উদ্ভিদ আমরা কিন্তু এই যে মাধ্যমে তৈরি করতে পারি। ক্ষতিকর পোকা প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা, যেমন বিটি, বেগুন, বিটি, কটন, এগুলো আগাছা প্রতিরোধী জাত উদ্ভাবন তোমার আছে যে এটাও কিন্তু আছে যেটি যে করা সম্ভব। ঠিক আছে? এরপরে আমাদের যে মেইন পয়েন্ট আমরা সেগুলো পড়বো, সেটা হলো কৃষি ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব বা রিকম্বিনেন্ট টেকনোলজির গুরুত্ব। এর মধ্যে ছোট ছোট অনেকগুলো পয়েন্ট করা আছে, আমি কিন্তু একটা ব্রড পয়েন্ট করছি, কৃষি ক্ষেত্র একটা ব্রড পয়েন্ট, চিকিৎসা ক্ষেত্রে একটা ব্রড পয়েন্ট, এবং পরিবেশ ব্যবস্থা এর মধ্যে ছোট ছোট করে পয়েন্ট করা আছে। তোমাদের পরীক্ষায় কিন্তু পুরো রিকম্বিনেন্ট টেকনোলজির গুরুত্ব এইভাবে আসতে পারে, তখন তুমি কি করবা, এই প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট করে ব্যাখ্যা করবা। অথবা কৃষি ক্ষেত্রে রিকম্বিনেন্ট টেকনোলজির গুরুত্ব, এটা একটা পয়েন্ট আসতে পারে। চিকিৎসা ক্ষেত্রে রিকম্বিনেন্ট টেকনোলজির গুরুত্ব, এটা একটা পয়েন্ট আকারে, মানে এটা একটা কোশ্চেন আকারে আসতে পারে। তারপর পরিবেশ ব্যবস্থা, এগুলো সব আলাদা আলাদা কোশ্চেন আকারে আসতে পারে। তোমার কোশ্চেনের প্যাটার্নের উপর ডিপেন্ড করে তখন তোমার অ্যান্সার, তুমি পয়েন্টগুলো কত বড় লিখবা এটা ডিপেন্ড করছে। তাহলে কৃষি ক্ষেত্রে রিকম্বিনেন্ট প্রযুক্তির প্রথম পয়েন্ট হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি। তার মানে কোন একটা উদ্ভিদের জেনেটিক পরিবর্তন ঘটেই আমি যে উদ্ভিদ পাবো সেটা হলো ট্রান্সজেনিক উদ্ভিদ। এটা কেন আমরা করবো? আমরা আছে কি তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত তৈরির জন্য করতে পারি, প্রতিকূল পরিবেশে টিকে থাকানোর জন্য উদ্ভিদটাকে ডেভেলপ করার জন্য তৈরি করতে পারে, যেমন খরা লবণ সহিষ্ণু। আগাছা নাশক প্রতিরোধী জাত উৎপাদন। আগাছা নাশক প্রতিরোধী বলতে কি, আমরা ওই যে হার্বিসাইড বা আগাছা নাশক জমিতে দিই না, আগাছা মারা যাওয়ার জন্য, শুকায় যাওয়ার জন্য। এখন আগাছা মারতে যে দেখা যাচ্ছে আমার কাঙ্ক্ষিত ফসলে আমি মেরে ফেললাম, তাহলে কি লাভ হইলো? তাহলে ওই ফসলটা যদি আগাছা নাশক প্রতিরোধী হইতো, তাহলে কিন্তু আমরা স্প্রে করলেও ওই ফসলটা আর মারা যাওয়ার সম্ভাবনা ছিল না। সুতরাং আগাছা নাশক, এই যে যেমন লেখা রয়েছে গ্লাইকোসেট, এটা হচ্ছে আগাছা নিধনকারী পদার্থ, যা পৃথিবীর সবচেয়ে মারাত্মক 78টি আগাছার মধ্যে 76 আগাছা ধ্বংস করতে কি সক্ষম। ঠিক আছে? আর এই গ্লাইকোসেটকে যদি আমরা ভেঙে ফেলতে পারি, তাহলে সেই উদ্ভিদ, মনে করো একটা উদ্ভিদের ভিতরে এই গ্লাইকোসাইড একটা আগাছানাশক, বাট এটাকে ভাঙার জন্য এমন কোন একটা জিন প্রোডাকশন করার ক্ষমতা সম্পন্ন জিন যদি আমরা উদ্ভিদে দিতে পারি, তাহলে গ্লাইকোসাইড দিলেও, আগাছানাশক দিলেও ওই উদ্ভিদটা আর কি হবে না, মারা যাবে না। ঠিক আছে? কারণ নিজে ভেঙে ফেলতে পারছে, তাহলে আগাছানাশক প্রতিরোধী উদ্ভিদ হয়ে গেল। ঠিক সিমিলার এই পয়েন্টগুলো একটু ওখানে মাথায় রাখবা। এরপর আছে গুণগত মান উন্নয়ন। মনে করো যে একটা উদ্ভিদের মান যা তার সাথে আমি বেশি বলে ফেললাম, যেমন দেখো একটা উদাহরণ দিয়েছে, অস্ট্রেলিয়ান ভেড়া তোমার হচ্ছে যে ক্লোভার জাতীয় ঘাস খায়। ক্লোভার জাতীয় ঘাসে ওই ভেড়ার লোম ভালো তৈরি করার জন্য সালফার দরকার হয়, কিন্তু ক্লোভার জাতীয় ঘাসে সালফার কম। তাহলে সালফার তৈরি করতে পারে এরকম কোন একটা জিন ব্যাকটেরিয়া থেকে বা কোনো কিছু থেকে আইসোলেট করে আমরা যদি ক্লোভার ঘাসে দিয়ে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে ওখানে সালফার প্রোডাকশন হবে, ওই ঘাস খেয়েই তখন ভেড়া তোমার ভালো তোমার হচ্ছে যে লোম বা হচ্ছে পশম দিবে। ঠিক আছে? দেখো এখানে লেখা আছে সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসিয়েন্সের থ্রুতে তোমার আছে যে ঘাসে স্থানান্তর করা, যে বলছিলাম উদ্ভিদ দিয়ে জিন ট্রান্সফারের জন্য অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসিয়েন্স ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, আর সেই মাধ্যমে ওইটার মাধ্যমে আমরা গুণগত মান, ঘাসের গুণগত যে মান সেটা বৃদ্ধি করে ফেললাম। আচ্ছা, সুপার রাইস, তোমরা গোল্ডেন রাইসের নাম শুনছো না? আমরা ভাত খাবো, ভিটামিন এর চাহিদা পূরণ হবে। তার মানে তোমার ওই গোল্ডেন রাইসের ভিতরে ভিটামিন এ তৈরির যে জিনটা, সেটা তোমার কিন্তু ইনসার্ট করা হয়েছে, যার ফলে তোমার রাইসে আমরা ভিটামিন এ পাবো। এই যে ভিটামিন এ, এটা মনে রাখবা, গোল্ডেন রাইসে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ। দেখো লেখা আছে জ্যাপনিকা টাইপ ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন ভেঙে পরবর্তী ভিটামিন এ তৈরি হয়। এর 4টা জিন কি করা হয়েছে? স্থানান্তর, এবং সাথে অতিরিক্ত আয়রন তৈরি জিনও দেওয়া হয়েছে। এই যে রাইসটা, যে রাইসে তোমার হচ্ছে যে এই জিনগুলো ট্রান্সফার করা হয়েছে, বিটা ক্যারোটিন তৈরি জিন, তারপর তোমার অতিরিক্ত আয়রন তৈরি জিন, ওইটাকে আমরা বলবো সুপার রাইস বা গোল্ডেন রাইস। মাথায় রাখবে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত তৈরি করা, রোগ প্রতিরোধ মানে একটা উদ্ভিদ তৈরি করলাম যেটা তোমার সহজে রোগ আক্রান্ত হবে না, এরকম আমরা যে মাধ্যমে এগুলো ডেভেলপ করতে পারি। যেমন পটেটো ভাইরাসের কোড প্রোটিন দিয়ে তোমার ট্রান্সফরমেশন কিন্তু তামাক গাছ
তৈরি করলে তোমার সেখান থেকে ওই তামাক গাছটা টিএমবি ভাইরাসে অ্যাটাক হবে না, বা রোগ তোমার টিএমবি ভাইরাসের আক্রমণে রোগ তৈরি হবে না, এর প্রতিরোধী জাত উৎপাদন। ঠিক নাইট্রোজেন সংবন্ধন উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন, বাট নাইট্রোজেন উদ্ভিদ সরাসরি নিতে পারে না। এখন নাইট্রোজেন সরাসরি নেওয়ার জন্য তার যেটা দরকার সেটা হলো নিফ জিন। নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে কোন জিন? নিফ জিন। এই জিনিসটা মাথায় রাখো, নিফ জিন নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, মিল আছে একটু মনে রাখবা। ওই জিনটা আমরা উদ্ভিদে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। এবার হচ্ছে দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি। দ্যুতিময় মানে জলজল করে। জোনাকি পোকা রাতে বেলা কি জলজল করে না? আচ্ছা, ওইটা জলজল পিছনে কারণ হচ্ছে যে তোমার লুসিফারেজ নামক একটা এনজাইম আছে, যেটা লুসিফারিন নামক পদার্থক্ষণে কি করে? সাহায্য করে। এই লুসিফারিন এইটাই তোমার হচ্ছে রাতের বেলায় জলজল করতে সাহায্য করে। এখন জোনাকি পোকার এই লুসিফারেজ এনজাইম, যেটা লুসিফারিন তৈরিতে সাহায্য করছে, ওই এনজাইম তৈরি জিনটা যদি ওখান থেকে আলাদা করে কোনো একটা উদ্ভিদে দিয়ে দিই, তাহলে কিন্তু ওই সেম লুসিফারিনটা কিন্তু উদ্ভিদেও পাওয়া যাবে এবং রাতের বেলা এটা জলজল করবে। ইন্টারেস্টিং একটা বিষয় না? ঠিক আমরা দ্যুতিময় উদ্ভিদ তৈরি করতে পারি এই জিন ট্রান্সফারের মাধ্যমে। এটি একটু মনে রাখবা, জোনাকি পোকার এই যে তোমার লুসিফারিন নামক পদার্থ খরিত হয়, তার কারণে আলো বিচ্ছুরণ করে এবং জলজল করে, লাইট জ্বলে রাতের বেলায়। ঠিক আছে? এবার বীজহীন ফল তৈরিতে যে জিনিসের ব্যবহার আছে, খরা প্রতিরোধী জাত, লবণাক্ত প্রতিরোধী, এখানে কয়েকটা পয়েন্ট আছে একটু মনে রাখবা। খরা প্রতিরোধী যে ব্যাসিলাস সাবস্টিটিউট একটা ব্যাকটেরিয়া, এটা সিএসপি বিজিন, যেটা ভূতপূর্ব উদ্ভিদে প্রবেশ করে খরা প্রতিরোধী করা হয়েছে। এবার হচ্ছে তোমার হচ্ছে অ্যারাবিডোপসিস থেকে তোমার হচ্ছে এটি NH-X1 জিন আছে, এটা হলো পিনাট উদ্ভিদে ট্রান্সফার করার মাধ্যমে ওইটাকে লবণ সহিষ্ণু করা হয়েছে। এই দুটো উদাহরণ মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যে জিএম প্রাণী তৈরি। দেখো কৃষিক্ষেত্রে কিন্তু শুধু গাছপালা উদ্ভিদ নিয়ে আলোচনা না, কিন্তু এটা কিন্তু প্রাণী, যেমন আমরা পশু পাখি পালন করি না, এটা কিন্তু কৃষিক্ষেত্রের একটা পার্ট। জিএম মানে জেনেটিক্যালি মডিফাইড প্রাণী। জিএম যেমন উদ্ভিদ তৈরি করা যায়, জিএম প্রাণীও তৈরি করা যায়। যেমন দেখা যাচ্ছে আমরা একটা গরু বা একটা ছাগল এমন একটা জাত ডেভেলপ করলাম যেটা যে মাধ্যমে যার মাংস মিল্কের প্রোডাকশন অনেক বেশি হবে, সুতরাং ওইটা তখন জিএম হয়ে গেল। এরপর হচ্ছে যে ক্ষতিকারক কীট পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা যায়, যেমন তোমরা বিটি বেগুন, বিটি কটনের নাম শুনছো না? ব্যাসিলাস টুইনজিয়েন্সিস নামক একটা ব্যাকটেরিয়া আছে, ওইটা এক ধরনের ক্রিস্টাল ক্রাইওয়ান প্রোটিন আছে, সেইটা তোমার হচ্ছে যে সৃষ্টিকারী, মানে আমি একটু বলি জাস্ট হালকা একটু শোনো। ক্রিস্টাল প্রোটিন বা ক্রাইওয়ান যে প্রোটিনটা আছে, এটা কিছু পোকামাকড়ের জন্য ক্ষতিকর, বাট আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। ব্যাসিলাস টুইনজিয়েন্সিস ব্যাকটেরিয়া সাধারণত এই প্রোটিনটা পাওয়া যায়। এখন ওই প্রোটিন তৈরি জিন বিটি বা ব্যাসিলাস টুইনজিয়েন্সিস থেকে নিয়ে যদি আমরা কোনো একটা উদ্ভিদ দিয়ে দিই, যে উদ্ভিদ পোকামাকড়ের অ্যাটাকের কারণে খুবই ক্ষতিগ্রস্ত হয়, যেমন বেগুন গাছ, তাহলে কিন্তু ওই সেম ক্রাইপ্রোটিন যেটা ব্যাসিলাস টুইনজিয়েন্সিস ব্যাকটেরিয়া তৈরি হতো, যেটা একটা জীবাণুর মানে যেটা তোমার থেকে পতঙ্গের জন্য বা পোকামাকড়ের জন্য ক্ষতিকর, ওটা কিন্তু ওই গাছেও তৈরি হবে। ফলে ওই গাছকে যখনই অ্যাটাক করবে কোনো একটা পোকামাকড়, ওই গাছের ওই ক্রায়োপ্রোটিনটা কিন্তু পোকামাকড়ের জীব দেহে চলে যাচ্ছে, মানে পোকামাকড়ের দেহে চলে যাচ্ছে এবং সেই পোকামাকড়টা মারা যাচ্ছে। ঠিক আছে? ঠিক সিমিলার ভাবে তখন আমাদের ওই কীটনাশক দেওয়া লাগবে না। এই পদ্ধতিতে আমরা ক্ষতিকারক কীটপতঙ্গ প্রতিরোধী জাত তৈরি করতে পারি। বিটি বেগুন কিন্তু এটা আছে যে এই ব্যাসিলাস টুইনজিয়েন্সিস ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে। এটা মাথায় রাখবা। আছে আরেকটা আছে এসআইটি, স্টেরাইল ইনসেক্ট টেকনিক। ফুল ফর্মটা মনে রাখবা, এসআইটি পরীক্ষায় আসে। এসআইটি, স্টেরাইল ইনসেক্ট টেকনিক। স্টেরাইল মানে বন্ধ করে দেওয়া, ইনসেক্ট মানে পোকামাকড়। তাহলে পোকামাকড়ের প্রজনন যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে পোকামাকড় কিন্তু কম জন্মাবে। যেমন মশাকে এই পদ্ধতিতে নিধন করা সম্ভব। ঠিক আছে? এটা এক্স্যাক্টলি রিকমেন্ডেড প্রযুক্তি না, জাস্ট একটা আছে যে কেমিক্যাল বা রেডিয়েশন, এগুলো দিয়ে তোমার হচ্ছে যে পুরুষ যে মশাগুলো আছে বা পোকামাকড় যেগুলো আছে, ওগুলোকে বন্ধ করে দেয়, মানে ওদের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়, যেমন ওগুলার বংশবৃদ্ধি করতে হবে। এই পদ্ধতিটি করছে এসআইটি। কি দিয়ে করা হয়? রেডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিকর পোকামাকড়ের আছে কি মেলগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, ট্রান্সজেনিক প্রাণী এবং ক্লোন প্রাণীর মধ্যে একটা পার্থক্য আছে, এটা একটু রিডিং পড়ো, অত বেশি গুরুত্বপূর্ণ কিছু না। এবার আমরা জিএমও পড়বো। জিএমও তো পড়ছিলামই আগে, তাই না? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মানে কোনো একটা জীবের জিনগত পরিবর্তন করানোর পরে বা মডিফাই করার পরে যেটা তৈরি হবে জীব, সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। পড়ছি আমরা অলরেডি। আচ্ছা, বাংলাদেশের জিএম ফসল, এই যে বাংলাদেশের জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা ফসল যেগুলো আছে, এগুলো কিভাবে তৈরি করা আছে? এই যে বিটি বেগুনের কথা বলছিলাম না, এই যে ক্রিস্টাল প্রোটিন ক্রাই1 এসি যে প্রোটিনটা আছে, এইটা কিন্তু তোমার হচ্ছে ব্যাসিলাস টুইনজিয়েন্সিস ব্যাকটেরিয়া থেকে ওর জিনটা আলাদা করে বেগুন গাছের মধ্যে দিয়ে দিলেই বেগুন গাছের সেম প্রোটিন তৈরি হবে, যেটা পোকামাকড়ের জন্য ক্ষতিকর। আমাদের জন্য ক্ষতিকর না, বাট পোকামাকড়ের জন্য ক্ষতিকর। সেম জিনিসটা এখান থেকে একটু পড়ে নিবা। এর আরো ডিটেলস আছে, অত ডিটেলস এর দরকার নেই, জাস্ট যদি কারো সময় থাকে তাহলে রিডিং পড়তে পারো। এরপর আছে দেখো, আমরা তাহলে একটা পার্ট শেষ করলাম, সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট জেনেটিক পদ্ধতির কৃষিক্ষেত্রে ব্যবহার। এবার কেন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। এইখান থেকে পরীক্ষায় সিকিউর প্রশ্ন আছে প্রচুর। যেমন ফার্স্টে আছে ইনসুলিন তৈরি। ঠিক আছে? এই ইনসুলিন তৈরি যেটা আছে, এটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সিকিউতে প্রায় আসে, এটা চিত্র সহ তখন বর্ণনা করা লাগে। মনে রাখবা, ইনসুলিন হলো একটা হরমোন যেটা আমাদের অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে তৈরি হয়। বিটা সেলের 11 নম্বর ক্রোমোজোমে খাটো বাহুর যে মাথা আছে, ওখানে ইনসুলিন তৈরি জিনটা থাকে। কারণ ইনসুলিন সম্পর্কে একটা জিনিস তুমি একটু মনে রাখতে হবে, ইনসুলিন আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল কমাতে কি করে? সাহায্য করে। এর অভাব হলে তখন ডায়াবেটিস হবে। ঠিক আছে? তাহলে কোথায় কি হয় না হয় এটা একটু মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই যে স্যার এডওয়ার্ড শার্ফি এবং স্ক্যাফার সর্বপ্রথম হচ্ছে যে ইনসুলিন হরমোনটি আবিষ্কার ও নামকরণ করে। মনে রাখবা, ইনসুলিন যে হরমোনটা আছে, এখানে টোটাল 51 মানে 51টা অ্যামাইনো অ্যাসিড আছে। কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? অ্যামাইনো অ্যাসিড মিলিয়ে প্রোটিন তৈরি হয়, হরমোন এক ধরনের প্রোটিন, যেটা বলতো 11টা অ্যামাইনো অ্যাসিড বা দুইটা চেইনে থাকে। এটা চেইন এ, এটা চেইন বি। চেইন এ
21টা অ্যামাইনো অ্যাসিডে তৈরি, চেইন বি যেটা এটা 30টা অ্যামাইনো অ্যাসিডে তৈরি। দুইটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওই লাইনটা দাগায় রাখো, শেষ। আর যে আমি বলছিলাম 11 নম্বর ক্রোমোজোমের খাটো বড় মাথায় এটা 153টা নাইট্রোজেন বেস নিয়ে ইনসুলিন তৈরির যে জেনেটিক কোডন আছে সেটা বিস্তৃত। আচ্ছা, ইনসুলিন প্রথম বাজারজাত করা হয়েছিল কি নামে? হিউমুলিন নামে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, দাগায় রাখো। এখন ইনসুলিন কিভাবে প্রোডাকশন করে সেটা আমরা পড়বো। অলরেডি আমরা রিকম্বিনেন্ট টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ কিন্তু পড়ে ফেলেছি। ওই ধাপগুলাই কিন্তু এখানে আমাদের আবার লিখতে হবে, যা শেষে বাজারজাতকরণ। তারপর আছে তোমার কয়েকটা জিনিস আছে, একটু কিছু অ্যাডভান্স সিরিঞ্জ বা একটা কৌটা চিত্র আছে, ওটাকে দিলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এই সেম জিনিসটাই জাস্ট আমরা একটু অ্যাডভান্স, মানে এই যে শেষের দিকে এই দুইটা তিনটা জিনিস অ্যাড করবো আমরা, করলে কিন্তু ইনসুলিন তৈরি প্রক্রিয়া হয়ে যাচ্ছে। একদম সহজ। ইনসুলিন তৈরি জিনটা আমরা বিটা সেল থেকে আলাদা করব, ইকোলি ব্যাকটেরিয়া প্লাজমিড আলাদা করব, রেস্ট্রিকশন দিয়ে কেটে লাইগেজ দিয়ে জোড়া লাগাবো, আবার একটা হোস্টের দেহে ইনসার্ট করব, তারপর সেটা সংখ্যা বৃদ্ধি করবো ফার্মেন্টেশন ট্যাঙ্কে পুষ্টি দিয়ে, তারপরে সেইখান থেকে ইনসুলিন তৈরি জিনটা জাস্ট আমি আমার কোষ থেকে, মানে একবার একটা ব্যাকটেরিয়াকে মডিফাই করলে কিন্তু হয়ে যায়, এটা বারবার করা লাগে না। আমরা একটা কোষ থেকে ইনসুলিন তৈরি জিন নিব, আর প্লাজমিড ব্যাকটেরিয়ার দেহে ওটা দিয়ে আমরা আবার একটা ইকোলি ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করে দিব। তাহলে ওই ইকোলি ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু আমার ইনসুলিন তৈরি জিন গেছে, ওরও ট্রান্সলেশন প্রক্রিয়া ইনসুলিন তৈরি হবে, বাট খুবই সামান্য। আমি যদি কোটি কোটি যদি ব্যাকটেরিয়া তৈরি করতে পারি ওটার সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে, বংশবৃদ্ধির মাধ্যমে, তাহলে কিন্তু আমি বেশি অ্যামাউন্টের ইনসুলিন ওখান থেকে পেতে পারি। ইনসুলিনটাকে আবার ব্যাকটেরিয়াগুলার সেলটাকে লাইসিস করে ইনসুলিন সেখান থেকে বের করে আবার পিউরিফাই করে সেটাকে মার্কেটাইজ করা হয়। ঠিক আছে, এই সেম প্রসেস আমরা ওই পয়েন্টগুলাই এখানে দেখো বর্ণনা করা আছে। একদম প্রথম থেকে তোমরা এগুলো পড়লেই পারবে না আশা করি, কারণ আমি অলরেডি তোমাদের জেনেটিক ধাপগুলো পড়াইছি। ওই জিনিসগুলো এখানে দেওয়া আছে, জাস্ট দু একটা জিনিস এক্সট্রা দেওয়া আছে। সেটা হচ্ছে যে ইকোলি সংখ্যা বৃদ্ধি করে ফার্মেন্টেশন ট্যাঙ্কে, তারপরে ইনসুলিন পৃথক করা হয়, বিশুদ্ধ করা হয়, বাজারজাত করা হয়। একদমই সহজ, তোমরা এগুলো পারবা। এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো তোমার এমসিকিউতে প্রায় আসে, যে শুধু ইনসুলিন না, আমরা এই সেম প্রসেস আর কি কি তৈরি করতে পারি দেখো। আর সেগুলো কি কাজ করে, যেমন ইনসুলিন এটা ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহার করা হয়। ইন্টারফেরন এটা ক্যান্সার এবং ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে কাজ করে, ওই চিকিৎসাগুলোতে ব্যবহার করা হয়। যে কোনো ভাইরাসজনিত রোগ আছে ওগুলো ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, ক্যান্সার রোগের ট্রিটমেন্টও ইন্টারফেরন ব্যবহার করা। এটাও তৈরি করা আমরা শিখবো, এই দুটোই পরীক্ষায় বেশি আসে সিকিউরিটি। ইনসুলিন তৈরি আর ইন্টারফেরন তৈরি বর্ণনা করা, সেম প্রসেস, জাস্ট আমরা একটু বর্ণনা করব ওই রকম ভাবে, একটু পার্থক্য আছে। সেরাম অ্যালবুমিন এটা শল্য চিকিৎসায় ব্যবহার করা হয়। রেবিস ভাইরাসের অ্যান্টি জেন যেটা জলাতঙ্ক রোগের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। হিউম্যান তোমার হচ্ছে যে ফ্যাক্টর এইট, এটা ওই ক্লটিং ফ্যাক্টর, যেটা যেটা হিমোফিলিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এইটাও আমরা পড়বো। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা টিপিএ তৈরি, যেটা হলো জমাট বাঁধা রক্তকে কি করে, ছড়াতে সাহায্য করে। স্ট্রোক এবং তোমার হচ্ছে হার্ট অ্যাটাকের পেশেন্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তারপরে সোমাটোস্ট্যাটিন, এটা হচ্ছে বামন তত্ত্ব যে রোগটা আছে এটা ট্রিটমেন্ট। সোমাটোস্ট্যাটিন একটা গ্রোথ হরমোন, যেটা আমাদের লম্বা হতে সাহায্য করে। তাহলে যারা একটু খাটুন তাদের ক্ষেত্রে সোমাটোস্ট্যাটিন দিয়ে ট্রিটমেন্ট করে সেটাকে লম্বা কিছুটা বানানো সম্ভব। ঠিক আছে, তারপরে হিউম্যান, তারপরে ইউরোকাইনেস এটা রক্ত সংবহনের জটিলতা, তারপরে প্লাজমিনোজেন সক্রিয়ক ইত্যাদি কাজে ব্যবহার করে। লিম্ফোকাইন্স এটা আমাদের ইমিউন সিস্টেমটার কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। প্রত্যেকটাই মোটামুটি ইম্পর্টেন্ট, বাট কয়েকটা দাগাই দিচ্ছি, এগুলো একটু ভালো করে পড়বো, এগুলো পরীক্ষা আসে প্রায়। ঠিক আছে, এবার আমরা একটু ইন্টারফেরন বলছিলাম না, ইনসুলিনের পাশাপাশি আরেকটা টপিক আমাদের পড়তে হবে, সেটা কি ইন্টারফেরন। ইন্টারফেরনটা এটা আমাদের হচ্ছে প্রতিরক্ষামূলক অস্ত্র, কারণ আমাদের দেহের ভিতরে এমন একটা ধরনের প্রোটিন যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কি করে, সাহায্য করে। তাহলে ইন্টারফেরনটা সর্বপ্রথম আবিষ্কার হচ্ছে অ্যালেক ইশিয়াক আর জিন লিন্ডেম্যান, এটি তো দাগা, এটা পরীক্ষায় প্রায় আসে। তারপরে ইন্টারফেরন এটা ক্যান্সার চিকিৎসায় এবং ভাইরাস আক্রান্ত কোষের, হেপাটাইটিস, হার্পিস, বিভিন্ন ধরনের ভাইরাস আছে, ওইগুলো আক্রান্ত কোষের চিকিৎসায় কি করা হয়, বা ভাইরাস আক্রান্ত তোমার পেশেন্টের চিকিৎসা ব্যবহার করা হয়। আচ্ছা, ইন্টারফেরন তৈরির যে ধাপ ওইটা আমরা অলরেডি জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে ধাপগুলো পড়ছি না, ইনসুলিন তৈরির যে ধাপগুলো পড়ছি ওইটার মতোই কাইন্ড অফ, বাট এটা একটু মনে রাখবা যে ইন্টারফেরন আমরা যে ইনসুলিন তৈরি করছিলাম ওইটা আমরা আইলেটস অফ ল্যাঙ্গারেজে বিটা সেল থেকে ওর কোষ জিনটাকে আলাদা করা হয়, আর ইন্টারফেরন তৈরি জিনটা আমাদের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে আলাদা করা হয়, ডিএনএ থেকে, ফাইব্রোব্লাস্টের ডিএনএ থেকে আলাদা করা, এটা মনে রাখবা। বাকি সব সেম, তোমরা জাস্ট পড়লেই হলো। এবার দেখো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টিপিএ বলা হয়। আচ্ছা, এই জিনিসটা সম্পর্কে আমি একটু বলি। আমাদের হচ্ছে যে জমাট বাঁধা রক্ত, বিশেষ করে তোমার ব্রেন রক্ত জমাট বাঁধলে স্ট্রোক হয়, হার্টের রক্ত জমাট বাঁধলে হার্ট অ্যাটাক হয়। তাহলে এই জমাট বাঁধা রক্তকে দ্রুত যদি ছড়াই দেওয়া যায় তাহলে ওই পেশেন্ট গুলাকে তখন বাঁচানো কিন্তু সম্ভব। আর এর জন্য ব্যবহার করা হতো আগে স্ট্রেপ্টোকাইনেস একটা এনজাইম, যেটা ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়, যেটা আমাদের বডির না হওয়ার কারণে এটা কিন্তু অনেক সাইড ইফেক্টিভ আছে। বাট আমাদের বডিতে এক ধরনের তোমার এনজাইম থাকে, সেগুলো প্লাজমিন এনজাইম। সেটা কি প্লাজমিন, বাট প্লাজমিন এনজাইম এটাও জমাট বাঁধা রক্তকে ছড়াতে সাহায্য করে, বাট এই প্লাজমিনটা আমাদের ইনঅ্যাক্টিভ অবস্থায় প্লাজমিনোজেন আকারে থাকে। তাহলে প্লাজমিনোজেনকে অ্যাক্টিভ করার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। আর প্লাজমিনোজেন যখন একবার অ্যাক্টিভ হয়ে যাবে তখন প্লাজমিন তৈরি করবে, আর ওই প্লাজমিন জমাট বাঁধা রক্তকে ছড়াই দিতেই সাহায্য করবে। এই জন্য টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাষা। স্ট্রোক পেশেন্টের বিশেষ করে তোমার ট্রিটমেন্টে এই টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কি করা হয়, ব্যবহার করা হয়। আর এটা তৈরি করবা কি করে, প্রথম দিক থেকে
একটু পার্থক্য, আর বাকি সব সেম। যেমন মানুষের টিপিএ জিনটা আছে, এইটার এমআরএনএটা পৃথক করে যেটা কমপ্লিমেন্টারি ডিএনএ প্রথমে তৈরি করা হয়, তারপরে সেটা প্লাজমিড ডিএনএ ভিতরে ইনসার্ট করে সেটা সংখ্যা বৃদ্ধি করে পোষক দেহে স্থানান্তর সংখ্যা বৃদ্ধি করে কোলোনিন তৈরি করে, এবং পোষক দেহের ভিতরেই ইকোলি ব্যাকটেরিয়া বিশেষ করে তার দেহে এই টিপিটা তৈরি করা যায়, অ্যাজ ইন্টারফেরন তৈরি, ইনসুলিন তৈরির মতোই। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো একটু পড়বো। আরেকটা আছে এরিথ্রোপয়েটিন, তোরা নাম শুনছো না? এরিথ্রোপোয়েসিস, ওই যে লোহিত রক্তকণা তৈরি যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সাহায্য করে এরিথ্রোপয়েটিন নামে একটা হরমোন, যেটা কিডনি থেকে নিঃসৃত হয়। কিডনি থেকে এরিথ্রোপয়েটিন হরমোন নিঃসৃত হয়, যেটা বোন ম্যারোকে অ্যাক্টিভেট করে, উদ্দীপ্ত করে এবং আরবিসি তৈরিতে সাহায্য করে। এখন এই এরিথ্রোপয়েটিন কারোর দেহে যদি কম হয়, তাহলে আরবিসি তৈরি কম হবে, অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা রোগ যেটা আছে ওটা হবে। এইটা কৃত্রিমভাবে তৈরি করে মানুষের দেহে দেওয়া সম্ভব। ওইটার জন্য ওখানে ওর যে জিনটা আছে সেটা আলাদা করে সেম জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা একটা দেহে ওটাকে কি করতে পারবো, তৈরি করতে পারবো। ঠিক আছে, এরিথ্রোপয়েটিন হরমোন যেটা আছে এইটা আছে, যেটা এরিথ্রোপয়েসিসে সাহায্য করে, এটা আমরা পড়লাম। এবার হচ্ছে জিন থেরাপি, মানে যদি মানুষের কোনো একটা জিন, আমরা জানি যে জিনের মাধ্যমেই তো সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, জিনের যদি কোনো ধরনের পরিবর্তন মডিফাই ঘটে, তাহলে বিভিন্ন ধরনের জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতীয় রোগ হয়। এই জেনেটিক যে ডিসঅর্ডারগুলো আছে এগুলো ট্রিটমেন্টে জিন থেরাপি ব্যবহার করা হয়। জিন থেরাপি মানে কি, যেই জিনের প্রবলেম সেই জিনটাকে ওখান থেকে মডিফাই করে একটা কারেক্টেড জিন ওখানে ইনসার্ট করে দেওয়া, অথবা কোনো ভাইরাসের মাধ্যমে ওই জিনটাকে কারেক্ট করে দেওয়া। বিভিন্ন পদ্ধতিতে তোমার জিন থেরাপি করা হয়। জাস্ট জিন থেরাপিটা কি, কাকে বলে, জিন থেরাপি বলতে কি বোঝো, এরকম ক খ এর কোশ্চেন আসে, এটা একটু মনে রাখবা। আর তারপরে যেটি যে ব্যবহার আসলে তো তুমি জিন থেরাপি পয়েন্ট করে লিখতে পারছো, ওটা কিন্তু ইম্পর্টেন্ট। বাকি যে জিনিসটা আছে ওটা এখানে দেওয়া আছে। দেখো দুটি উপায়ে তোমার সাধারণত এই জিন থেরাপি করা হয়ে থাকে। ঠিক আছে, এক নম্বর কি, এক নম্বর হচ্ছে গবেষণাগারে কারেক্টেড জিন তৈরি করে সেটা রোগীতে ইনজেক্ট করা, আর একটা হচ্ছে বাহক বা তোমার ভাইরাসকে ব্যবহার করে কারেক্টেড জিনগুলাকে ডিএনএ বহন করে নিয়েছে তোমার ওই রোগী দেহে ইনসার্ট করে দেওয়া, টার্গেটে স্থাপন করে দেওয়া, শেষ। ঠিক আছে, এরপর আছে যে তোমার হেপাটাইটিস ভাইরাসের অ্যান্টিজেন ট্যান্টিজেন এগুলো আছে, এগুলো একটু পড়ে নাও, এগুলো ডিটেলসে দরকার নেই। এরপর হচ্ছে মলিকুলার ফার্মিং এবং বায়ো ফার্মিং, এই দুটো জিনিস করতে হবে। মলিকুলার ফার্মিং তার মানে কোনো একটা ক্ষুদ্র মলিকুল যদি আমরা কোনো একটা জীবকে ব্যবহার করে তৈরি করি, তাহলে এটা মলিকুলার ফার্মিং। আমরা ইনসুলিন তৈরি করছি, ওটা কিন্তু এক ধরনের মলিকুলার ফার্মিং এর মধ্যেই পড়ে। ঠিক আছে, এছাড়াও যেমন গবাদি পশু পাখি, এইগুলাকে আমরা বায়োরিঅ্যাক্টর হিসেবে ব্যবহার করতে পারি। মনে করো আমাদের কোনো একটা স্পেসিফিক অ্যান্টিবডি অ্যান্টিজেন তৈরি জিনটা আমরা কোনো একটা গবাদি পশু দিয়ে দিলাম, এবং সেইটার থেকে প্রাপ্ত দুধ মাংস এগুলো থেকে কিন্তু আমরা আছে যে ওই ধরনের প্রোডাক্টটা পেতে পারি। তখন কিন্তু ওইগুলো ওই পশুগুলো বায়োরিঅ্যাক্টর হিসেবে কাজ করছে, এবং এই ধরনের ফার্মিংকে মলিকুলার ফার্মিং বলা হয়। এরপরে বায়ো ফার্মিং আছে, বায়ো ফার্মাসিউটিক্যাল যে তৈরি করা হয় তোমার বায়ো ফার্মিং এর প্রসেসের মাধ্যমে বিভিন্ন ধরনের যে মেডিসিন, এই দুটো আসলে সিমিলার ওয়ার্ড, মলিকুলার ফার্মিং বায়ো ফার্মিং অলমোস্ট সিমিলার ওয়ার্ড। মানে কোনো একটা জীব দেহকে, বিশেষ করে তোমার উদ্ভিদ প্রাণী এগুলাকে ব্যবহার, মানে প্রাণীগুলাকে ব্যবহার করা হয় সাধারণত মলিকুলার ফার্মিং ক্ষেত্রে, আর বায়ো ফার্মিং ক্ষেত্রে সাধারণত তোমার অণুজীব বা তোমার আছে যে এগুলাকে ব্যবহার করা হয়। এগুলো একটু মনে রাখবে। এবার দেখো পরিবেশ ব্যবস্থাপনা, একটা পয়েন্ট, আমি কিন্তু তিনটা পয়েন্টের কথা বলছিলাম, এই সেই থার্ড পয়েন্ট, পরিবেশ ব্যবস্থাপনায় তোমার আছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। এখন পরিবেশ ব্যবস্থাপনা আসলে কি, আমাদের পরিবেশে যে সকল বর্জ্য পদার্থ, শিল্প কারখানা বর্জ্য পদার্থ হতে পারে, আমাদের বাসাবাড়ি বর্জ্য পদার্থ, ড্রেনের মাধ্যমে সি ওয়েস্ট যেগুলো আমরা ওয়েস্ট ওয়াটার অপসারণ করে থাকি, ওইগুলো কিন্তু পরিবেশকে দূষিত করে, এবং ওইগুলাতে কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো ওই জিনিসগুলোকে নষ্ট করতে সাহায্য করে। দ্রুত যদি ব্যাকটেরিয়ার মাধ্যমে ওই বর্জ্য পদার্থগুলোকে নষ্ট করে ফেলা যায়, তাহলে ওগুলো আমাদের পরিবেশ দূষণ কমায় দেবে। তাহলে ব্যাকটেরিয়াগুলোকে এমনভাবে মডিফাই করতে হবে যেন খুব দ্রুত তারা ডেভেলপ হয়, এবং দ্রুত তোমার ওই পরিবেশ নষ্টকারী যে সকল তোমার আছে যে সি ওয়েস্ট বা তোমার কলকারখানা বর্জ্য আছে সেগুলোকে তারা ধ্বংস করতে পারে। ঠিক আছে, আচ্ছা এর জন্য দেখো ট্রোলা নামক এক ধরনের ইস্ট আছে, যেটা তোমার ব্যবহার করা হয় সেক্রোমাইসিস সিরিবিসি, এইটা তোমার আছে একটু মনে রাখতে হবে। এইটা থেকে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এটা আমাদের জন্য উপকারী, এবং এগুলো তোমার আছে যে বর্জ্য পদার্থ নিঃসরণে কি করে, সাহায্য করে। এবার সমুদ্রে নির্গত তেল পরিশোধন, তেল কিন্তু পানিকে দূষিত করে। সমুদ্রের তেল বলতে ওই যে ট্যাঙ্কারে যে তেলগুলো নিয়ে যায় সমুদ্রে, যেগুলো নিঃসরণ হয়, অপসারণ হয়, বা কোনো কারণে জাহাজ সমুদ্রে ডুবে গেল বা ওর তেল যে সমুদ্রে ছড়িয়ে পড়লো, ওইটা পানিকে দূষিত করে। তেল তো পরিবেশে ওই পানির সাথে মিশে না, সহজে নষ্ট হয় না। তেল খাদক কিছু ব্যাকটেরিয়া আছে, হাইড্রো তোমার অক্সিডাইজিং যে অণুজীবগুলো আছে, হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব, যেমন এই অণুজীবগুলোর নাম দেখো, এগুলো পরীক্ষা আসবে এমসিকিউতে। সিউডোমোনাস, নেকোডিয়া, আর আছে মাইকোব্যাকটেরিয়া। সিউডোমোনাস, নেকোডিয়া, মাইকোব্যাকটেরিয়া, এই তিনটা হলো তেল খাদ্য ব্যাকটেরিয়া। সহজ কথায় তেল খাদ্য ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে তৈলাক্ত পদার্থগুলোকে খেয়ে পরিবেশ থেকে তেল অবসানে সাহায্য করে। ব্যাস, গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা একটু মাথায় রাখবা। এর পয়ঃবর্জ্য বা সিওয়েজ যেটা আছে, ওয়েস্ট ওয়াটার, এগুলো নিঃসরণের জন্য তোমার আছে দেখো কিভাবে করা হয়, আমি জাস্ট হালকা করে একটু বলে দিচ্ছি। এই সিওয়েজ যেগুলো আছে এগুলো নিঃসরণের জন্য দুইটা ট্যাঙ্ক থাকে, একটা হলো অ্যারেশন ট্যাঙ্ক, একটা হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক। অ্যারেশন ট্যাঙ্কের ভিতরে তুমি দিবা আছে ব্যাকটেরিয়া বা যে কোনো ধরনের অণুজীব, দিলে তারা হচ্ছে ওই পদার্থগুলোকে তাদের মধ্যে করে মডিফাই করবে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য। মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এগুলো হয়, মিথেন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা, এর কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমাদের কাজে লাগে। এরপরে সেডিমেন্টেশন ট্যাঙ্কে তলানি পড়বে, অতিরিক্ত যে পদার্থগুলো আছে সেগুলো তলানি পড়ার পরে পরিশোধিত যে পানি ওটা আমরা এখান থেকে অপসারণ করে দিতে পারো। এই ট্যাঙ্ক সিস্টেমের মাধ্যমে তোমার সিওএস কে তোমার হচ্ছে যে বিশোধন করে পরিশোধিত পানি এখান থেকে বের করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা এইগুলো দেওয়া আছে। এই অ্যারেশন ট্যাঙ্কে ব্যাকটেরিয়া থাকবে, সেডিমেন্টেশন ট্যাঙ্কে তলানি পড়বে, এই জিনিসটা মাথায় রাখবা।
ঠিক আছে। এরপর আছে জীব প্রযুক্তির সম্ভাবনাময় কিছু সেক্টর আছে, এখানে দেখো আরো কিছু অ্যাডভান্স আমাদের জিনিসপত্র দেওয়া আছে, যেমন জিন থেরাপি, তারপর হচ্ছে গিয়ে RNAi থেরাপি, এগুলোর মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে কোন একটা ত্রুটিপূর্ণ জিনকে কারেক্ট করা যায়। ঠিক আছে, জিন থেরাপি এবং RNAi থেরাপির মাধ্যমে ত্রুটিপূর্ণ জিনগুলোকে কারেক্ট করা যায়। মাইক্রো RNA এর মাধ্যমে ক্যান্সার, ভাইরাস ইত্যাদি সংক্রমণ বা ভাইরাস জনিত যে সকল রোগ আছে, কোষ আছে বা ক্যান্সার, যে কোষ অলরেডি ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, এগুলোর ট্রিটমেন্টে তোমার হচ্ছে মাইক্রো RNA ব্যবহার করা হয়। স্টেম সেল তো আগে বলছিলাম, যার টোটিপোটেন্সি আছে, যেখান থেকে মাল্টিপল সেলে কনভার্ট, টাইপস অফ সেলে কনভার্ট হতে পারে। তোমার এরপর হচ্ছে গিয়ে জিনোম স্ক্যানিং, ন্যানো টেকনোলজি, জিএম অনুজীব, এগুলো একটু বাসায় পড়ে নিও। এগুলো হচ্ছে সম্ভাবনাময় তোমার হচ্ছে যে বায়োটেকনোলজি সেক্টর, মানে এগুলো হচ্ছে গিয়ে আধুনিক বায়োটেকনোলজি সেক্টর, যেগুলো এখন পর্যন্ত ডেভেলপ হচ্ছে। ডিটেলস নাই, তোমাদের জাস্ট মূল জিনিসগুলো একটু মনে রাখলে হচ্ছে। এবার হচ্ছে দেখো জিনোম সিকোয়েন্সিং। জিনোম কাকে বলে এটা আগে জানতে হবে। আমাদের বলে না, যে কোনো জীবদেহের টোটাল যতগুলা জিন আছে একটা কোষের ভিতরে, এই সবগুলা জিনের সেট বা সমষ্টিকে বলা হয় জিনোম। তাহলে আমাদের দেহে হোক আর অন্য কোনো জীব দেহে হোক, একটা কোষের ভিতরে যতগুলা জিন আছে সবগুলো জিনের সেটকে বলা হয় জিনোম। মনে থাকবে, আমাদের ক্রোমোজোম আছে কয়, 23 জোড়া না? 23 জোড়া, কিন্তু 23 জোড়া হওয়ার কারণে আমাদের জিনোমের সেট হচ্ছে যে মানে 23 জোড়ার এই একটা আর এই একটা, মনে করো এই 23টা এই 23টা, এই 23টাতে এক সেট জিনোম আছে, এই 23টাতে সিমিলার এক সেট জিনোম আছে। আমাদের জিনোম হলো দুই সেট বা দুই আছে এক জোড়া, আমাদের জিনোম হলো দুই মানে এক সেট বা এক জোড়া। আমাদের বুঝতে গেছে, আমাদের জিনোম এক জোড়া। জিনোম কাকে বলে, এই লাইনটা একটু দাগাও, সবগুলো জিনের সমষ্টিকে জিনোম বলা হয়, লাইনটা একটু মাথায় রাখবা। এখন এই জিন যেটা আছে, আমরা তো সবাই জানি জিন হচ্ছে যে সকল বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই জিনোমটাকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট, মানে একটা জীবের যত ধরনের বৈশিষ্ট্য সব তার জিনোমের মধ্যেই সীমাবদ্ধ। ঠিক আছে, এখন জিনোম সিকোয়েন্সিং আসলে কি? আমরা জানি ডিএনএ এর অংশগুলা মিলেই তো জিন তৈরি করে, তাই না? মানে ডিএনএ একটা নির্দিষ্ট অংশ, সেটাকে আমরা বলে থাকি সাধারণত জিন। আর ডিএনএ ভিতরে কি থাকে, ওই যে নাইট্রোজেন, ক্ষার, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো একটা একটা থাকে না, এটা সুগারের সাথে। ওই যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, যে নাইট্রোজেনাস যে বেস গুলো আছে, এইটা একটার পর একটা, কোনটার পর কোনটা কিভাবে সাজানো আছে, এই সবগুলো একটা একটা করে আইডেন্টিফাই করা আছে জিনোম সিকোয়েন্সিং, সহজ হিসাব। এই সবগুলো একটা একটা করে পরপর কোনটা পর কোনটা সাজানো আছে আইডেন্টিফাই করাটা কি জিনোম সিকোয়েন্সিং, সেই জিনিসটা এখানে লেখা আছে। অর্থাৎ জিনের ভিতরে নাইট্রোজেন ক্ষারের যে বিন্যাস, সজ্জিত যে অবস্থা, ওটা নির্ণয় করা হয় জিনোম সিকোয়েন্সিং। এর অনেকগুলো প্রসেস আছে, স্যাঙ্গার সিকোয়েন্সিং মেথড আছে, এই যে ডক্টর এফ স্যাঙ্গার একটা সহজ পদ্ধতি আবিষ্কার করেছিলেন, স্যাঙ্গার সিকোয়েন্সিং মেথড। আর অনেক পদ্ধতিতে আমরা এটা করতে পারি, ডিটেইলসের দরকারে জাস্ট মনে রাখবা যে জিনোম সিকোয়েন্সিং কাকে বলে, এটা বলতে কি বুঝি। এই যে পার্টের জিনোম সিকোয়েন্সিং কে বাংলা কিন্তু জীবন রহস্য বলা হয়। ঠিক আছে, তোমরা পার্টের জিনোম সিকোয়েন্সিং বা জীবন রহস্যের নাম শুনছো না? ডক্টর মকসুদুল আলম সর্বপ্রথম তোমার পার্টের জিনোম সিকোয়েন্সিং করে। এই যে পার্টের বেস পেয়ার মানে জোড়া, বেস বা নাইট্রোজেন ক্ষার, এই বেস পেয়ার হচ্ছে টোটাল 120 কোটি, মানে নাইট্রোজেন ক্ষারের জোড়া। আমরা জানি ডিএনএ ডাবল স্ট্রাকচার, মানে এই পাশে একটা নাইট্রোজেন ক্ষার থাকলে এ থাকলে অপোজিটে তোমার কি থাকবে, টি থাকবে, এই পাশে জি থাকলে অপোজিটে সি থাকবে। এই যে জোড়া, এরকম 120 কোটি জোড়া তোমার আছে যে টোটাল নাইট্রোজেন ক্ষার এই পার্টের জিনোমে রয়েছে। এই যে মূল কথা। এরপর সে ডক্টর অধ্যাপক তোমার থেকে তফাজ্জল ইসলাম কাঁঠালের জীবন রহস্য, এই যে 1.04 মেগা বেস পেয়ার তোমার থেকে কাঁঠালের জিনোমে থাকে, এটা সম্পর্কে আবিষ্কার হয়েছে। এরপরে তোমার হচ্ছে যে তোমার আরো বেশ কিছু কথা লেখা আছে, এই যে নিচে এই যে ইনফরমেশন গুলা, এগুলো তোমার এমসিকিউর জন্য পড়তে হবে। এই যে আমাদের কোন জীব, আমি এখানে তিনটা দাগাইছি, এটাকে তিনটা ইম্পর্টেন্ট। ইকলি যে ব্যাকটেরিয়াতে আছে, ক্রোমোজোম মাত্র একটা, আর ওদের জিন সংখ্যা 3200, আর নাইট্রোজেন ক্ষার আছে 4.6 মিলিয়ন মনে রাখবা। ওকে, এরপর আছে যে ইস্টে তোমার ক্রোমোজোম সংখ্যা 16, আর ওর জিন সংখ্যা 6000, আর 12.1 তোমার হচ্ছে যে মিলিয়ন তার নাইট্রোজেন ক্ষারের জোড়। মানুষের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম, এটা তো আমরা জানি। আর আমাদের জিন প্রতিটা কোষে 25,000 প্লাস, প্রতিটা কোষে জিনের সংখ্যা কত আমাদের 25,000 প্লাস, আর আমাদের নাইট্রোজেন ক্ষারের বেস হচ্ছে 3.2 বিলিয়ন, নট মিলিয়ন, 3.2 বিলিয়ন, এই জিনিসটা মাথায় রাখবেন, 3.2 বিলিয়ন। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো জানলাম। এবার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, আমাদের হাতে যেরকম ছাপ আছে না, আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট বলে থাকি আমরা, এই আঙুলের ছাপ কি একজনের সাথে আরেকজনের মেলে না। ঠিক সিমিলার ডিএনএ এর ভিতরে যে খণ্ডগুলো থাকে বা ডিএনএ যে সিকোয়েন্স থাকে, এটা কিন্তু একজনের সাথে আরেকজনের মেলে না। তাহলে আমরা ডিএনএ এর যে তোমার হচ্ছে যে সিকোয়েন্স গুলো আছে, ওইগুলো টেস্ট করা লাগবে না তোমার। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট টেস্ট বলতে তোমার হচ্ছে যে ডিএনএ এর তোমার একটা নির্দিষ্ট যে অংশ, যেই অংশটা তোমার হচ্ছে যে আমাদের থেকে, মানে একজন থেকে একজনের আলাদা আলাদা, এইগুলো আইডেন্টিফাই করা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট টেস্ট। যেমন ফিঙ্গারপ্রিন্ট সবার আলাদা আলাদা না, তাই ডিএনএ অংশ কিছু আমাদের কি একজন থেকে একজনের আলাদা আছে, এইগুলো আইডেন্টিফাই করা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট টেস্ট। সহজ হিসাবে বললাম, জাস্ট আমি, ডিটেলস আছে অনেক। এখন কথা হচ্ছে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করলে কি লাভ। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট যেহেতু একজনের ডিএনএ এর হুবহু অংশ আরেকজনের ডিএনএ এর সাথে হুবহু মিলবে না, তাহলে তোমার হচ্ছে যে এর মাধ্যমে আমরা সহজে অপরাধী শনাক্ত করতে পারবো, তৃতীয় নির্ধারণ করতে পারবো, স্বজন নির্ধারণ করতে পারবো। এই জিনিসগুলো একটু জানতে হবে। মূলত কি করা হয়, তোমার হচ্ছে যে অপরাধ স্থল থেকে তোমার ডিএনএ স্যাম্পল, সেটা
হেয়ার বা যে কোনো চুল পশম হইতে পারে, লালা হইতে পারে, ব্লাড হইতে পারে, সিমেন্ট হইতে পারে, এইগুলো থেকে তোমার হচ্ছে গিয়ে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়। মানে ওর ভিতরে সেল থাকে, সেল থেকে ডিএনএটাকে কালেক্ট করা হয়। ঠিক আছে, ঘটনাস্থল থেকে, কোনো একটা ক্রাইম সিন থেকে। আর ওই ডিএনএটাকে ডিএনএ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে নির্দিষ্ট খণ্ড খণ্ড করা হয়। তারপরে সেটাকে 11 সেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ডিএনএ একটা ব্যান্ড তৈরি করা হয়। এই ব্যান্ডটা তৈরি করার পরে যেটা আমরা ঘটনাস্থল থেকে পাইলাম সেইটার ডিএনএ ব্যান্ড তৈরি করলাম। আর যাদের উপর সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ কালেক্ট করে তারও ব্যান্ড তৈরি করা হয়। যে যেই ব্যান্ডের সাথে সন্দেহ মানে ডিএনএ যে আমরা নমুনা কালেক্ট করছি ওইটার ব্যান্ডের সাথে সন্দেহভাজন ব্যক্তির যার ডিএনএ ব্যান্ড মিলে যাবে বুঝতে পারি স্যাম্পলটা তার। এইভাবে তোমার হচ্ছে যে ওই অপরাধী বা হচ্ছে কি তোমার ওইটা সন্দেহভাজন ব্যক্তিকে অপরাধী হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা এখানে দেওয়া রয়েছে, ডিএনএ ব্যান্ড তৈরি করে ওই ব্যান্ডটাকে মিলাই তারপরে দেখা হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই জিনোম সিকোয়েন্সিং যেটা আছে এটা প্রয়োগ, এটা পরীক্ষা আসে, জিনোম সিকোয়েন্সিং অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ডিএনএ ফরেনসিক্স এর ক্ষেত্রে বিশেষ করে অপরাধী শনাক্তকরণ, সিআইডি ভিতরে তোমরা দেখছো ডিএনএ টেস্ট মেস করা। ঠিক আছে, তারপরে পিতৃত্ব নির্ধারণ, তোমার আছে যে স্বজন নির্ধারণ, মনে করো কোনো একটা যেমন আমাদের দেশে তো প্রায়ই ঘটে, যেমন আগুনে পুড়ে অনেকে মারা গেছে, এটা কারখানা আগুন ধরে যাওয়ার কারণে, ওখান থেকে কিন্তু তোমার আসলে পুড়ে যাওয়া পেশেন্টের কিন্তু তোমার রোগী মারা যাওয়া ব্যক্তিদের কিন্তু চেহারা বোঝা যায় না, তখন কোন লাশটা কাদের বা এই স্বজন নির্ধারণ, এটা কিন্তু তখন কিন্তু এই ডিএনএ টেস্ট ছাড়া বিকল্প কোনো ওয়ে থাকে না। ঠিক আছে, তারপর হচ্ছে যে শ্রেণীবিন্যাস তোমার হচ্ছে যে নির্ণয় করা, তারপরে শ্রেণীবিন্যাসের প্রক্রিয়ার সাথে মিল, মানে বিভিন্ন ধরনের এগুলো প্রমাণ টমানের ক্ষেত্রে আমাদের এই জিনোম সিকোয়েন্সিংটা দরকার হয়, সরি মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের যেটা আছে ফরেনসিক ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। এরপরে দেখো আমরা হচ্ছে যে যা পড়ছি সবকিছুর এখানে গুরুত্বপূর্ণ কিছু মানে বায়োটেকনোলজির ব্যবহারের মধ্যে আমরা যে মূল পয়েন্টগুলো আছে এখানে একটু হালকা পয়েন্টের সামারি করে দিয়েছে, যেগুলো আমরা দেখবো। যেমন ওই যে ইনসুলিন, এই যে 11 নম্বর করে যে খাটো বাউল মাথায় থাকে, এটা আমরা চিকিৎসা ক্ষেত্রে এটার ব্যবহার করি। তারপরে এই যে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের যে বিটি টক্সিন ট্রাই 1AC যে প্রোটিনটা আছে, লবণ সহিষ্ণুর জন্য আমাদের PDS45 যেটা আছে, পিনাট উদ্ভিদের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যেটা, তোমার আছে যে ওইটা তোমার আছে যে এখানে দেওয়া আছে উদাহরণ হিসেবে। এইগুলা তোমরা একটু বাসায় পড়ে যে গোল্ডেন রাইস বিটা ক্যারোটিন জিনের মাধ্যমে আমরা উন্নত মানের উদ্ভিদ তৈরি করছি। তারপরে তোমার আছে যে মৌলিক গবেষণা করে জিনোম সিকোয়েন্সিং করতে পারছি আমরা, গবাদি পশু মাংস পুষ্টিগুণ যোগ ইত্যাদির পরিমাণ বৃদ্ধি করতে পারছি আমরা। ঠিক আছে, ইনসুলিন তৈরি করা তো আগেই বললাম আমরা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়বা, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, মানে ওভারঅল একটা সামারি করা বলতে পারো। বাট সামারি মূল যেটা সেটা আমাদের সামনে আছে, এটা আমি সরাসরি বলতে পারবো। এবার হচ্ছে জীব প্রযুক্তির প্রয়োগে নিরাপত্তার বিধানসমূহ। যেহেতু আমরা যে জীব প্রযুক্তি পড়লাম এটা কিন্তু আসলে অনেক ব্যবহার আছে, অ্যাপ্লিকেশন আছে, আমরা জাস্ট সামান্য কিছু এখানে দেখলাম। এই জিনিসগুলা কিন্তু ভালো কাজে ইউজ করা যায়, আবার এটা দিয়ে কিন্তু খারাপ কাজও করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমাদের সবসময় কাজ কি, মানবতার কল্যাণে কাজ করা। তার মানে আমরা ভালো দিকগুলোকে এখান থেকে নিব, খারাপ দিকগুলো অবশ্যই অ্যাভয়েড করবো। এবং জীব প্রযুক্তির কিছু তোমার আছে ব্যাড সাইডও আছে, সেই জিনিসগুলোকে আমরা কিভাবে সেফলি মেনটেন করব, সেই জিনিসগুলোকে আমাদের এই যে বায়োসেফটি ম্যানেজমেন্ট যেটা আছে বা জীব প্রযুক্তির নিরাপত্তার বিধানসমূহ যেটা আছে এটার মধ্যে হালকা পাতলা ব্যাখ্যা করা আছে, এগুলো একটু পড়বা। জাস্ট আছে জিএমও কি আমাদের জন্য ভালো নাকি ক্ষতিকর এগুলো দেওয়া আছে। যদিও এটার আসলে সাইন্টিফিক ব্যাখ্যা নেই যে খারাপ, আসলে ভালো হওয়ার কথা, বাট পরিবেশবিদরা এখনো পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করে নাই পুরোপুরি। জিএমও কি আগেই জানলাম, বাট এলএমও কি, এলএমও হচ্ছে লিভিং মডিফাইড অর্গানিজম, মানে জীবন্ত কোন একটা জীব যার অলরেডি জেনেটিক মডিফাই আমরা করে ফেলছি, সেই জীবটাকে আমরা বলবো হচ্ছে যে লিভিং মডিফাইড অর্গানিজম বা এলএমও। জিএমও এলএমও আসলে সেম জিনিস, বাট আছে যে দুইটা আছে আলাদা শব্দ অ্যাপ্লাই করা হয়েছে। জিএমও এলএমও আসলে একই জিনিস, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, আর যার জেনুইন মডিফাই করে ফেলছি যে জীবন্ত জীবটার, সেটাকে বলবো আমরা লিভিং মডিফাইড অর্গানিজম। ঠিক আছে, ওকে, এর কিছু নিরাপত্তা ব্যবহার আছে, এগুলো রিডিং টিডিং পড়লে হয়ে গেল, এখানে খুব ডিটেলসে তোমার তেমন কিছু নাই। মূল কথা হচ্ছে যে এই হচ্ছে যে আমাদের পুরো চ্যাপ্টারটার সামারি বা রিভিউ ক্লাস বলতে পারো। আমি চেষ্টা করছি জাস্ট তোমাদের এই জিনিসগুলোকে মূল বিষয়গুলোকে বোঝাই দেওয়ার। আর এই চ্যাপ্টারে যে 4টা কোশ্চেন আমরা ফার্স্টে পড়ছিলাম, ওই 4টা কোশ্চেন এবং আনুষঙ্গিক যে জিনিসগুলো আমি সিকিউ লিখে দিছি, ওই কোশ্চেনগুলো এমসিকিউ গুলো দাগা দিছি। ইনশাআল্লাহ তোমরা যদি এগুলা মোটামুটি বাসায় একটু প্র্যাকটিস করো, একটু দেখো, অবশ্যই পড়তে হবে, না পড়ে কিন্তু আসলে রেজাল্ট করা সম্ভব না। ঠিক আছে, তুমি যতই রিভিউ ক্লাস করো, যত জায়গারই পড়াশোনা করো না কেন, আলটিমেটলি নিজের পড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আশা করি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করছো এবং পুরো সম্পূর্ণ ক্লাসটা যা তোমরা শিখছো বা জানছো, এই জিনিসগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা, দেখানো জিনিসগুলো একটু বারবার রিপিট করবা, পড়বা, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।